Alrighty, kids. Does anybody know what time it is? It's time for the Pull Up Podcast, sir. Another BulletBite.com podcast. Grab onto your seats because we're going flying. হ্যালো পোলাপাইন, সবার কি খবর? সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের এবারের পডকাস্ট। হ্যালো পোলাপাইন, আমি আবারও ফক্সি শিয়াল ভাইয়ের প্রক্সিতে চলে আসছি জাইকো, এন্ড আমার সাথে আছে মায়াপি। তো জাইকো, আপনার এই ভালোবাসা দিবস সম্পর্কে কি মতামত? আপনার মূল্যবান মতামত প্রদান করুন শুনি। অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা দিনই এক একটা ভালোবাসা দিবস। কি জানি 14 ফেব্রুয়ারিতে আমি ভালোবাসা দিবস করব। আপনি কি তাহলে বিশ্বপ্রেমিক? 365 ডেজ আর লিপিয়ার হলে 366 হয়ে যায়। এই বছর তো লিপিয়ার হচ্ছে। হ্যাঁ, আমার একদিন ভালোবাসা বাইরে গেল আর কি। ও বাই দ্য ওয়ে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন টু ইউ এন্ড টু অল অফ ইউ যারা আমাদের পডকাস্ট শুনছেন। কিন্তু আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই ভ্যালেন্টাইন্স ডে এর বাংলাটা বিশ্ব ভালোবাসা দিবস হয়ে গেল কিভাবে? এটা তো ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে কিংবা এরকম তো কিছু না। এখন 14 ফেব্রুয়ারি তো সব জায়গায় তো ভালোবাসা দিবস পালন করে, এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস। কারণ সবসময় তো বছরে 364 দিন মারামারি কাটাকাটিতে ব্যস্ত, তো সো ওদের খাওয়া দাওয়ার কাজ নেই। আই উইশ প্রতিদিনই সবার জন্য 14 ফেব্রুয়ারি হইতো। বছরে একটা দিন আই লাভ ইউ আর বাকি দিন হচ্ছে আই হেট ইউ, এরকম না হয় আর কি। That's not true, I guess. যে ভালোবাসে সে সবসময় ভালোবাসে, আর যে ভালোবাসেন না সে হচ্ছে লোক দেখানো, ফুল কিনে কার্ড কিনে দেখানো কোনো মানে হয় না। তাহলে 14 ফেব্রুয়ারিটা লোক দেখানো কার্ড কিনে এরকম হয়ে গেল না? যাই হোক না কেন, এটা ঠিক যে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা অনেক নতুন অ্যালবাম পাই। সো দ্যাটস আ গুড নিউজ। লাভের লাভ এই একটাই হইতেছে, অ্যালবাম পাইতেছে না। লাভে একটাই। ভালোবাসার গুষ্টি কিলাই ভালোবেসে ভালো নাই, ভালোবাসার গুষ্টি কিলাই ভালোবেসে ভালো নাই, হৃদয়েতে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই। আই লাভ ইউ সাইডে যা ভাঙতি না। ভালোবাসার গুষ্টি কিলাই ভালোবেসে ভালো নাই, ভালোবাসার গুষ্টি কিলাই ভালোবেসে ভালো না। What the Well, আমরা তো এক বছর শেষ করে আরেক বছরে আসলাম। So a lot of things happened. অনেক জোস অ্যালবাম বের হয়েছে, অনেক নতুন আর্টিস্ট এসছে, অনেক নতুন ব্যান্ড এসছে। ওই ব্যাপারে একটু কথা বলা যায়। তো 2007 এর সবচেয়ে জোস একটা জিনিস হচ্ছে ডি রকস্টারস শোটা। Oh, definitely. Unlike 2006 এর ডি রকস্টার চেয়ে খুবই সাকসেসফুল, খুবই হিউজ একটা শো ছিল। We got some really good bands, Power Surge, Radioactive, Eclipse. Those were really nice. তারপর পুরো শোটাই ছিল খুবই এন্টারটেইনিং, স্পেশালি ধমক টমকগুলি। Yeah. শাফিন আহমেদের ধমকগুলো ছিল বেশি মজার। বেস বাবা was funny and পার্থ। তারপর what else? বাংলা পারফর্ম করলো জার্মানিতে। So that was a huge event. মিস করলাম, আমি যে কেন জার্মানি থাকলাম না তখন। জার্মানি বলতে কিছু নাই, আপনি যাবেন মঙ্গল গ্রহতে, তখন বিশ্ব ভালোবাসা দিবস, তখন আপনি পালন করবেন মঙ্গল গ্রহ ভালোবাসা দিবস, বিশ্ব ব্রহ্মাণ্ড ভালোবাসা দিবস। Oh my god, তাহলে ভালোবাসা দিবসের কথাটাই তো কেমন খ্যাতমার্কা হয়ে গেল, তাই নাকি? তখন সবাই বলবে ওগো প্রিয়তম, তোমাকে আমি জানাচ্ছি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভালোবাসা দিবস। Oh my god, how cheesy. এখন এরকম যদি কথা বলতে পারে, তোমাকে দেখার আগে আমি কখনো ধ্রুবতারা দেখিনি, তুমি আমার প্রথম দেখা ধ্রুবতারায়, এটা যদি চিজি না হয়ে থাকে তাহলে এটা কিভাবে চিজি হয়ে যায়? Okay, moving on. আর কি হলো লাস্ট ইয়ারে? লাস্ট ইয়ারে আমরা সঞ্জিতাকে হারাইছি। সেটা খুবই দুঃখজনক একটা ঘটনা।
অ্যাট দ্য সেম টাইম সাবিনা ইয়াসমিন ক্যান্সার জয় করলেন। তো উনি সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন, বেশ কিছু অনুষ্ঠানও করলেন আসার পর। সো ওটা খুবই হোপফুল একটা দিক। শুধু যে এটা মানে বাংলাদেশের সঙ্গীত জগতে যে একটা সুখবর নিয়ে আসে তা না, আমার তো মনে হয় যে ওনাকে দেখে বাংলাদেশে যারা ক্যান্সারে আক্রান্ত, যেসব ক্যান্সার রোগী রয়েছেন, সবাই কিছুটা হলেও আশা ফিরে পেয়েছেন। Yeah. তারপর আর কি হলো, ও ফুয়াদের রেডিও শোটা তো শুরু হলো গত বছর থেকেই। দ্যাট ওয়াজ আ হিউজ হিট ইন Yeah, copycat. আমাদের কপি ক্যাট, আমাদের পডকাস্টের কপি ক্যাট আমরা ধরবো আজকে ফুয়াদ ভাইকে। ও বাই দ্য ওয়ে, টুডে উই আর টকিং টু ফুয়াদ ভাই। উনি এখন নিউ ইয়র্কে আছেন, সো ইচ্ছা মতো ওনার সাথে কথা বলা যাবে। লং ডিস্টেন্সে আর ঝাড়া নাই, পচানো যাবে ইচ্ছা মতো। আমরা পার্থ বড়ুয়ার সাথে কথা বলছি। সো ইটস ভেরি নাইস যে আমরা এই বিশ্ব ভালোবাসা দিবসে ওনাদের মতো দুজন সাকসেসফুল প্রডিউসারকে একসাথে হাজির করতে পেরেছি। আচ্ছা, এটা কি ভালোবাসা দিবসে কি রিলিজ হতেছে নাকি? না, অসুবিধা কি, আচ্ছা আচ্ছা, পুরো মাসটাই হচ্ছে ভালোবাসার মাস। সো আই গেস উই ক্যান সে দ্যাট। ও আচ্ছা, তাহলে আপনি আর কি এই মাসে আর কি আমাকে আই লাইক ইউ করেন, তারপরের মাসে থেকে আই হেট ইউ করব। আচ্ছা আচ্ছা, বুঝলাম আর কি। ওকে, লাস্ট ইয়ারের কি কি হলো, অনেক নতুন নতুন আর্টিস্ট এসছে। আমরা লরাকে পেয়েছি, শিরিনকে পেয়েছি, তারপর কৃষ্ণকলি, কাকুন, তাওসিফ, নওরিন, তারপর অ্যানাকে পেয়েছি। তারপর সজীবের একটা খুবই সুন্দর একটা অ্যালবাম হয়েছে। সো দোজ আর দ্য সোলো আর্টিস্ট। আর ব্যান্ডকে আমরা পেয়েছি, কাকে, লালনকে আমরা পেয়েছি, রাইট? লাস্ট ইয়ারে লালন সে। তারপর ভাইবের খুবই প্রতীক্ষিত ওদের ডেবিউ অ্যালবামটা বের হলো। তারপর ইউএসএ বেসড আকরা, ইউএসএ বেসড ওয়ারফেয়ার অলসো। তারপর হচ্ছে অলসো জাতিস্বরের তো দুজন ব্যান্ড মেম্বার হচ্ছে কানাডা থাকে, যাদের ইন্টারভিউ আমরা দিয়েছিলাম। তারপর ক্রিমজন এসছে। সো দোজ আর ভেরি নাইস। ডি রকস্টার শোটার পর থেকে তো শুধু একটা ব্যান্ডেরই অ্যালবাম বের হয়েছে, সেটা হচ্ছে দৌড়। পাওয়ার সার্জে বের হয়নি। আমরা কথা বলেছিলাম নাহিয়ানের সাথে, ও বলেছিল যে একটু সময় করে তারপরে ধীরে সুস্থে অ্যালবামটা বের করবে। সো হোপফুলি আমরা এই বছরের কোনো এক সময়, হোপফুলি মানে জুন জুলাইয়ের আগে ওদের একটা আমরা এক্সপেক্ট। তারপর বালামের তো যে অ্যালবামটা বের হলো, ওয়াও, দ্যাট ওয়াজ এ হিউজ হিট ইন বাংলাদেশ। সবার মুখে বালামের অ্যালবামের গানগুলো ছিল। অ্যাকচুয়ালি বালামের এটা নিয়ে একটা কথা আছে, ওর গানগুলি সবার মুখে মুখে এই জন্য যে যখন ওরা আর কি পুরো অ্যালবামটা শুনে, ইটস লাইক 9 or 10 ট্র্যাকস, এক নম্বর ট্র্যাকটা যখন শুনতেছে, ওই একটা নম্বর ট্র্যাকটা শোনার পরে আর কি বাকি 9টা ট্র্যাক যখন শুনে, তখন মনে হয় যেন ওই একটা ট্র্যাকে কি রিপিট হচ্ছে। সো মানুষ কিন্তু আসলে তখন শুনতেছে একটা ট্র্যাকে। সো আপনি যখন একটা গান বেশি শুনেন, তখন ওইটার মানে চর্চা বেশি হয় বাজারে অথবা বাইরে। সো একটা গানে এতবার শুনছে, পাবলিক তো বুঝতেছেন এখানে 9টা ট্র্যাক অথবা 10টা ট্র্যাক শুনতেছে, সবাই বলছে একটা ট্র্যাকই শুনতেছে। সো এটা চর্চাটা একটু বেশি হয়েছে। ওয়েল, আমি এটার সাথে একটু অ্যাগ্রি করব, কিন্তু এটা ঠিক যে ওনার কম্পোজিশনের সাথে আমরা ওনার করা যেসব জিঙ্গলগুলো শুনি, এত মিল, ওই সেম টিউনেরই, ওই সেম কি বলবো, সুরের, সেম তালের, মানে একদম একঘেয়ে লাগে। বাট অ্যাট দ্য সেম টাইম ওনার অ্যালবাম আমি কিন্তু বেশ কিছু ভালো, যেমন তোজন, ইটস আ ভেরি গুড সং। দেন ইনস্ট্রুমেন্টাল যেটা ছিল সেতারের সাথে হচ্ছে গিটার, দ্যাট ওয়াজ ভেরি নাইস, দ্যাট ওয়াজ ভেরি ক্রিয়েটিভ। তারপর বেশ কিছু হিট অ্যালবাম আমরা পেয়েছি লাস্ট ইয়ারে, যেটার কথা না বললেই না। বন্য খুবই অ্যান্টিসিপেটেড একটা অ্যালবাম ছিল। তারপর ঝালমুড়ি 1 and 2, তারপর আন্ডারগ্রাউন্ড 2 বের হয়েছে, পাঞ্জাবিওয়ালা। তারপর স্টোইক ব্লেসের সেকেন্ড অ্যালবামটা বের হলো। আর দলছুটের বের হলো জ্যোৎস্না বিহার, সঞ্জীব দায়ের সাথে করা দলছুটের শেষ অ্যালবাম। সুমন ও অর্থহীন 2 একটা বের হলো, বোকা মানুষটা, যেখানে আর কি দুনিয়া মানে বাংলাদেশে এমন কোনো আর্টিস্ট নেই যে ওইটার মধ্যে নাই, আধুনিক থেকে ব্যান্ড সবকিছুই আছে এখানে। এমন করে বললে হয়তো বা একটু বেশি বলা হয়ে যাবে, বাট ইটস ট্রু যে কত 17 জন আর্টিস্ট ওখানে কাজ করেছেন, তাই না? আশিক ও একতা ওটার মিক্সড হবে মনে হয়, ওই সুমন ও অর্থহীনের ওটাকেও বিট করছে। কতজন, 22 জন না 23 জন অথবা 32 জন এরকম আর কি। দ্য থিং ইজ, আমার যেটা মনে হয় যে আনলাইক
other mixed albums, আশিক ও একতা এবং বোকা মানুষটায় they actually recognize all the artists এবং not only যে অ্যালবাম স্লিভে যে শুধু মেনশন করা হয়েছে তা না, from the promotion একদম very first থেকে প্রত্যেকের নাম মেনশন করা হয়েছে। সো আই গেস লিস্টটা এর জন্য বেশি বড় হয়ে গেছে। when you are in a studio, ওখানে আপনার অনেক ফ্রেন্ডস থাকে, আপনার who are of course musicians, so তারা কোনো না কোনো ভাবে ইনপুট করছে, করছে, তাই না? সো দেখা যাচ্ছে লিস্টটা যদি আপনি ওভাবে যদি লিখেন, it becomes very long. So I guess বোকা মানুষটা এবং আশিক ও একতা অ্যালবামে বেসিক্যালি সেটাই হয়েছে। 2007 একটা জিনিসের কি একটা ট্রেন্ড শুরু হয়েছে, বাংলা ব্যান্ড ও ফ্রেন্ডস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, মানে সব জায়গায় একটা ফ্রেন্ডস অ্যাড করতেছে। আগে কিন্তু ফ্রেন্ডস ওয়ার্ডটা কিন্তু ইউজ করা হতো না, যে আর কি মানে হেল্প করতো কিন্তু কখনো আর কি মেনশন করা হতো না, কিন্তু এখন ফ্রেন্ডস হিসেবে সবাইকে আর কি একভাবে আর কি করতেছে। ওয়েল, তারপর তাহসানের অ্যালবাম বের হলো নেই, তাই না? Unlike his last album, not last, মানে ইচ্ছে যেটা ছিল মিথিলার সাথে করা নেই এর আগে, মানে কি বলবো, ওই অ্যালবাম থেকে নেই অ্যালবামটা এত বেশি ইমপ্রুভড, মানে ইটস অ্যামেজিং। নেই গানের মধ্যে বেশ ভালো ভালো কিছু গান আছে, অলদো তাহসান বলেছিলেন এক ইন্টারভিউতে যে এই অ্যালবামে নাকি তেমন কোনো ভ্যারিয়েশন নাই, জাস্ট টিপিক্যাল উনি যেরকম গান করেন সেরকম, বাট আই উডন্ট অ্যাগ্রি উইথ দ্যাট। কারণ মুঠো গান, জীবিকার খোঁজে, পরিমিতি, এই গানগুলো এত বেশি সুন্দর, জাস্ট লাইক কথোপকথনে আমরা যেরকম তাহসানকে পেয়েছিলাম, আমার মনে হয় যে নেই অ্যালবামটাতে দ্যাট তাহসান ওয়াজ ব্যাক and I'm very happy. So basically এই ছিল হচ্ছে pretty much summed up list last year কি বের হয়েছে। আচ্ছা, তো চলেন এখন আমরা একটু কথা বলি যে pretty recently যেসব অ্যালবামগুলো বের হয়েছে সেগুলো নিয়ে। তো কি বের হলো লাস্ট কয়েক মাসে? লাস্ট 2 মাসে ফার্স্ট আমরা কথা বলি দৌড়, ড্রাগস্টারসের দৌড়। আমার কাছে ভালোই লাগছে, 3টা গান খুবই জোস। They do soft rock, right? সফট রক, মেলো রক, সবই তো বলা যায়। তারপর তো সুমন এবং আনিলার একটা ডুয়েট অ্যালবাম বের হলো। এখন আমি ওই অ্যালবামটা আমার আবার খুবই ভালো লেগেছে, বাই দ্য ওয়ে। ওই অ্যালবামে কয়েকটা গানই জোস রিপিটেড ছিল কিন্তু, তাই না? তোমার জন্য, অন্বেষণ। বাট যেই গানটার কথা না বলেই না, সেটা হচ্ছে গাইবো না গানটা আমার খুব ভালো লেগেছে, বাট এখন আমি গানটা আই রিয়েলি লাইক দ্যাট। আমার কাছে তির্যক গানটা সবচেয়ে জোস লাগছে। That was like pretty much like ফুয়াদের লাস্ট যেই অ্যালবামটা বের হলো চ্যাপ্টার 2, একটা কমার্শিয়াল অ্যালবামের থেকে এখন আমি অ্যালবামটা পুরো ডিফারেন্ট। মানে সুমন and Anila, they really make a very cute couple. Okay, maybe not that way, but I mean তাদের দুজনের কম্বিনেশনটা it's very nice. I really liked it. ফুয়াদের আমি প্রুভ করলো যে কি ফুয়াদ ওই চিকচিকি ব্যাং ব্যাং টাইপেরই গান করতে পারে না, ও ভালো গানও করতে পারে। Okay, so what's the next album? বাপ্পা ফিচারিং নয়ন মেহেদি। আসলে এই অ্যালবামটা আমার ঠিক মতো শোনা হয় নাই। কি অ্যালবাম? Is it like a পপ বলতাম, পপ রিমিক্স ভিডিও বলতে পারেন। আমার মনে হচ্ছে যে বাপ্পার গান আমি শুনতেছি আবার। Okay, it is Bappa featuring Noyan Mehdi. So কিন্তু আমি জানি না কি জানি মনে হয় ওই মেহেদির আমি কোনো টাচই পেলাম না। আমি জাস্ট মনে হচ্ছে যে বাপ্পা he has his own signature, তাই না? So আমি নয়ন মেহেদি আমি কোনো টাচই পেলাম না। আমি মনে হয় বাপ্পার গান। What do you mean by Noyan? Isn't he the vocalist? Yeah, he is the vocalist, but okay, so ভয়েসের মধ্যে আর কি একটু বাপ্পার টাচ আছে। So I mean, so it's not Bappa's fault. It's not Bappa's fault. যে Noyan Mehdi হয়তোবা ভালো গান করে, বাপ্পার মতো ভয়েস, but it doesn't, you cannot say যে এটা বাপ্পার অ্যালবাম, তাই না? বাট কি জানি আমার ভালো লাগে না অ্যালবামটা। Okay, so moving on. ফাহমিদা নবীর চারটা দেয়াল হঠাৎ খেয়াল, আমার শুধু একটা গানই ভালো লেগেছে, টাইটেল ট্র্যাক চারটা দেয়াল হঠাৎ খেয়াল। এই একটা গান ছাড়া আমার আর কোনো গান ভালো লাগেনি আনফরচুনেটলি, বাট আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু দিস অ্যালবাম, বাট আনফরচুনেটলি ইট বিকেম ওয়ান অফ দোজ টিপিক্যাল আধুনিক অ্যালবাম। তারপর আশিক ও একতা মিক্সড অ্যালবাম যেটা, এই অ্যালবামটা মোটামুটি ভালোই হয়েছে। অনেকে তো কাজ করেছে অ্যালবামটাতে, আনফরচুনেটলি আমার তেমন শোনা হয় নাই অ্যালবামটা। So what do you think? Is it worth listening to?
আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। Okay, I will. So এই ছিল গত 2 মাসে বের হওয়া ওয়ার্থ মেনশনিং অ্যালবামগুলোর নাম এবং তাদের ছোট ছোট কিছু ইনফো এবং একটু একটু এক চিমটি রিভিউ। সো হোয়াটস নেক্সট? যেহেতু ফুয়াদ ভাই এখন নিউ ইয়র্কে আছেন, অনেকদিন পর ওনাকে আমরা আবার কাছে পেয়েছি, হা হা হা। তো চলেন আমরা ওনাকে একটু খোঁজাই ফোনে। কি অবস্থা? অনেক ভালো। হ্যাঁ, গলা শুনে তো মনে হচ্ছে না। না, এই বাংলাদেশে থাকি তো এখন, এই ইউনাইটেড স্টেটস এর ওয়েদারে আসার পরে ঠান্ডা লেগে গেছে। ওয়েলকাম হোম ফুয়াদ ভাই, ওয়েলকাম হোম। Thank আচ্ছা you. আচ্ছা ফুয়াদ ভাই, আপনি কি ওই সমস্যাটা হয় বাংলাদেশের রাত আর এখানের দিন, আর এখানের রাত বাংলাদেশের দিন, তো ঘুমের কোনো অসুবিধা হইতেছে? জেট ল্যাগ হচ্ছে নাকি? না, জেট ল্যাগ মোটেও নাই, কারণ আমি পুরা প্লেনে সারা ট্রিপই ঘুমাইছি। নাইস। আচ্ছা ভাইয়া, আপনাকে তো রিসেন্টলি টিভিতে দেখা যাচ্ছে, ওয়ারিদের একটা কমার্শিয়ালে তো আপনি মডেল হয়ে গেছেন। তো আপনি তো এখন লাইক কি বলবো, একাধারে সিঙ্গার, প্রোডিউসার, টক শো হোস্ট, মডেল, তো এত প্রতিভা আপনার। সো হোয়াটস নেক্সট? আমি নেক্সট তোমাদের সাথে লাস্ট ইন্টারভিউতে আমি বলছিলাম আমি একটা পর্ন স্টার হতে চাই। ইয়া খোদা। No. Next is, I think I want to establish a business. I see. To tie everything together. It's not that আমি মনে করতেছি যে আমি মিউজিশিয়ান হিসেবে খুব সাকসেসফুল, তাই এখন নেক্সট স্টেপে যাব, বাট আমার মনে হয় সবকিছু আমার পার্সোনাল লাইফ থেকে শুরু করে আমি যা যা করি সবকিছুকে আরেকটু গুছিয়ে নিয়ে আসার জন্য I think to be a little more professional, regarding the business side of it. So এই জন্য দেখা যাক, at least ঢাকা গিয়ে I'm gonna try to get something going on like that. আমাদেরকে আরেকটু হিন্ট দেন, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে বিজনেস শুরু করবেন। Is it kind of like opening up a studio or a record label or? No, maybe a better studio, maybe. I'm not sure yet. Actually, এখন hint মানে কি, I'm still thinking about it. দেখা যাক কি হয়, আল্লাহ যা করে। ভাইয়া, আপনি যদি এরকম একটা কোম্পানি যদি খুলে টুলে ফেলেন, তাহলে প্লিজ স্টক ছাড়বেন। আমরা তো পার্টনার হতে চাই, স্পেশালি আমি। সো keep us posted. Definitely. আচ্ছা, মুভি টুভি করার কোনো প্ল্যান আছে নাকি? অ্যাক্টরটা বাকি আছে, সো অ্যাক্টর হওয়ার ইচ্ছা আছে নাকি? কিছু বললো না, বাংলা মুভিতে আমি বলতেছি আর কি। হতে চাই না, আমি না মানে মুভি প্রডিউস করতে চাই ডেফিনেটলি, বাট অবভিয়াসলি একটা ভালো মুভি প্রডিউস করতে গেলে অ্যাটলিস্ট 1-2 কোটি টাকার ব্যাপার। সো I don't have that money yet, but inshallah, if I do, I'll definitely produce a movie যেখানে আমার ভূমিকা কতটুকু থাকবে আমি জানি না, but at least I know I'll do my own music tracks and সবকিছুর মধ্যে একটু মাতবরি করবো আর কি, but I'll hire a director. I actually was going to start small, so আমার একটা নাটক করার কথা ছিল, বানানোর কথা ছিল, যেটা ভ্যালেন্টাইন্স এর জন্য, বাট যেহেতু আমি এখানে এই ছুটিতে এখানে নিউ ইয়র্কে চলে আসছি, এই জন্য ওইটা এবার হচ্ছে না আর কি। বাট আচ্ছা, ভালো মুভি বলতে তো আমরা তো যৌবন আমার লাল টমেটো টাইপের মুভি আমরা বুঝি। সো ওরকম ভালো না, ওটা ভালো যখন তুমি এই পডকাস্ট শেষ করে রাত্রেবেলা তোমার রুমে গিয়ে বসে থাকো, তখন ওর জন্য আমি ছি ভাইয়া, not everybody's like that. কিন্তু ওরকম আমি জানি। কে ফুয়াদ ভাই, পাসওয়ার্ড কিন্তু আপনার কাছে খেলাছে। তুমি আমার কিসের একটা পাসওয়ার্ড দিছিল না? হ্যাঁ, ওইটার তো মেইন, তো রাতে 3টা বাজে কল করে মানে পাসওয়ার্ড কি সমস্ত গোপন কিছু ফাঁস করে দিল দেখি। না, এটা আমার আর ফুয়াদ ভাইয়ের। এটা তোমার আর আমার নাই, এটা 14 গোষ্ঠী সব দুনিয়ার সবাই এটার পাসওয়ার্ড জানে। ওই অ্যাকাউন্টের মধ্যে আমার বন্য রিলিজ হওয়ার আগে 2টা গানও পাইছিলাম। তার মানে মায়া পাইনেরও পাসওয়ার্ডটা আছে না? ব্যাস, no way.
আমার নাই, আমি এসবের মধ্যে নাই, আমি এইসব হারাম টারাম কাজ কারবার করি না। রাইট। আচ্ছা, আপনি যখন এখানে ছিলেন তখন বেশি ভালো লাগতো নাকি এখন আপনি ঘুরতে আসছেন এখন বেশি ভালো লাগতেছে? এখন ডেফিনেটলি বেশি ভালো লাগতেছে, বাট দ্যাটস ফর মোর পার্সোনাল রিজন। যখন ইভেন লাস্ট ইয়ার এখানে ছিলাম, নিজের ভিতরে আমরা ছিলাম, তো আমি একটা খুব সাবাবের নেবারহুডে থাকতাম। আর আমি বেসমেন্টে, আমাদের পাশে বেসমেন্টে আমার পুরো অ্যাপার্টমেন্টে স্টুডিও ছিল, এন্ড আমি একলা একলা মানে থাকতাম, কাজ করতাম। আমার খুব ভেজিটেবলের মতন একটা লাইফ ছিল। আর আমার তখন I had a lot of personal issues যে I didn't feel like that আমি মিউজিকের পিছনে যত টাইম স্পেন্ড করছি আমার জীবনে, তখন মনে হচ্ছিল যে it didn't pay off, but I feel differently now. So এখন I think just the way I look at the world is a lot more positive. আচ্ছা আচ্ছা, ওই মিলার অ্যালবামটা যে করলেন কিরকম সাড়া পেলেন? মিলার অ্যালবামটা অনেক মিউজিক্যালি, আচ্ছা আমি স্টোরিটা বলি। বেসিক্যালি মিলার জন্য আমি প্রথমে যে গানটা করছি ওটা হচ্ছে কি মেঘের দোষ একটা গান আছে, বেশ সফট, ইটস আ ভেরি মেলোডিক সং। তো ওই গানটা যখন আমি খালেদ ভাইকে, জি সিরিজের খালেদ ভাইকে পাঠালাম, খালেদ ভাই ইজ লাইক ইটস আ ভেরি নাইস সং, বাট আমাদের বেসিক্যালি ফ্রম এ বিজনেস পার্সপেক্টিভ প্রত্যেকটা আর্টিস্টের একটা সার্টেন প্রোফাইল থাকে। এই গানটা it matches more with Anila's profile rather than Mila's. তো খালেদ ভাই মানে কোম্পানি থেকে আমার উপর একটু প্রেশার ছিল যে আরেকটু একদম ম্যাস অডিয়েন্সের জন্য কমার্শিয়াল, বাট দেন উইথ স্টিল সাম অফ মাই আমার একটু স্টাইল এবং যতখানি কোয়ালিটি মেনটেন করে যতখানি কমার্শিয়াল একটা প্রজেক্ট বানানো যায় আর কি। ঠিক আছে, তো এইটা আমাদের টার্গেট ছিল। উই ওয়ান্টেড দ্যাট এই অ্যালবামটা পথে ঘাটের লঞ্চে, স্টিমারে, বাস স্টেশনে সব জায়গায় বাজবে, প্লাস ইউনো গুলশানে তোমার KFC তেও বাজবে, পিৎজা হাটেও বাজবে, এরকম একটা টার্গেট ছিল। এন্ড আই থিঙ্ক কিছুটা উই সর্ট অফ নকড ইট, বিকজ মানে আমি লাস্ট আসার দিন মিলার সাথে কথা হচ্ছিল, ফ্যান্টাসি কিংডমে কনসার্ট ছিল, এবার 40,000 মানুষ ছিল, প্রবাবলি 40-50,000 মানুষের। মিলা এত এক্সাইটেড ছিল যে বলছে যে ফদ ভাই আপনারে আমি সালাম করতে আসবো, আপনি কি গান বানাইছেন, 30,000 মানুষের মুখস্থ সবাই গাইতেছে। এবং ওর আরেকটা কনসার্ট আমিও ছিলাম, কলাবাগানের ওয়ারিদের কলার টিমসের কনসার্টে। আচ্ছা আচ্ছা, 25,000 মানুষের মতন ছিল। আর মিলা যখন স্টেজে উঠছে it was like all right, all hell broke loose, because মানুষ গানগুলি মানে রিয়েলি রিয়েলি রিয়েলি, আর এই গানগুলি তো আসলে এরকম লাইভ ইভেন্টস এর জন্যই, বিকজ লাফালাফি, এই গান মিউজিক্যাল। আমরা যেটা মনে করেছিলাম যে সেটা হচ্ছে যে আপনার শুকনো পাতা যে রিমিক্সটা আপনার করেছিলেন বন্যতে, আমরা মনে করেছিলাম যে ওটা এত ভালো হয়েছিল, সবাই এত পছন্দ করেছিল, আপনারা ইউ গাইজ ডিসাইডেড টু ডু অ্যানাদার অ্যালবাম। বাট বুঝতে পারিনি যে মেঘের দোষ এরকম একটা ঠান্ডা একটা গান থেকে তারপর এর ধরনের একটা কমার্শিয়াল অ্যালবাম আপনারা করলেন। এখন ইউ নো হোয়াট, লাইক অনেক একটা মিউজিশিয়ান বা প্রডিউসার, ইভেন রেকর্ড কোম্পানি মাঝে মধ্যে একটা জাজমেন্ট কল করতে হয় যে কোনটা আপাতত সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার যত কমার্শিয়াল যত সাকসেস বাড়তেছে, আই এম এট দ্য সেম টাইম losing a lot of my fans that were with me while I was in মানে USA যখন ছিলাম। আমাদের যে ফ্রেন্ড সার্কেল, আমাদের মানে সেম মানে সেম ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাসের যেরকম স্টুডেন্টস এন্ড পোলাপাইনরা, these guys are not listening to me anymore, because it's like a পাল্লার মতন আর কি, একদিক কমতে থাকেন। আমার পার্সোনালি লাইক এনি মিউজিশিয়ান যে প্রফেশনালি চিন্তা করবে, বা এনি কোম্পানি দ্যাট উইল থিঙ্ক প্রফেশনালি, আই থিঙ্ক রাদার দেন বিং এক্সক্লুসিভ টু বি mass success is more important. আর আমরা এটা অস্বীকার করতে পারি না যে বাংলাদেশে এই আরবান সিটিজ, আরবান মানে মিউজিকের শ্রোতার বাইরে যারা the people that exist, বাঙালি, they are also our people, they are also our listeners, so আমরা ওদেরকেও একদম ইয়ে করে রাখতে পারি না আর কি, বাদ দিয়ে রাখতে পারি না, রাইট।
সো ভাইয়া আপনি যে বলছিলেন, তো এই কথা প্রসঙ্গে একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে আপনার গানের তো অনেক ক্রিটিক্সও আছে, তাই না? হচ্ছে তাদের খুবই অনেক মানে কয়েক মাস আগের কথাই। তাদের অনেক ফোরামস আছে নিজেদের। রাইট, এক্স্যাক্টলি। সো আমরা সেই প্রসঙ্গে ডিটেলস না যাই, শুধু এটা জানতে চাচ্ছি যে বাংলাদেশের মিউজিকে যে চেঞ্জ হচ্ছে অনেকখানি হয়ে গেছে, তো এখন 5 বছর পর বাংলাদেশের মিউজিকে আপনি কিভাবে দেখছেন, মানে কোথায় যাব আমরা? হ্যাঁ, হার্ড টু সে। এটা যদি আমি জানতাম তাহলে ডেফিনেটলি কাউকে বলতাম না। মানে হাউ ডু ইউ সি ইউর মিউজিক, যে আপনি যে কাজ করছেন আপনার ধারাটা কোন দিকে যাচ্ছে? আপনি বলছিলেন যে আপনি যখন এখানে ছিলেন তখন আপনার এক ধরনের মিউজিক স্টাইল ছিল, এখন আপনাকে রেকর্ড লেভেলের জন্যই হোক কিংবা যে কারণেই হোক আপনাকে অনেকটা কমার্শিয়ালি চিন্তা করতে হচ্ছে। আচ্ছা, পার্সোনালি আমি অলওয়েজ গোয়িং ইন সার্কেলস। হ্যাঁ, আমার লাস্ট প্রজেক্টটা যদি বেশি কমার্শিয়াল হয়ে যায় দেন পরেরটা আরেকটু মিউজিক্যাল হবে, এবং আমি সবসময় নিজেকে এভাবেই মানে ব্যালেন্স করে রাখতে চাই। আই ডোন্ট নো এটা কতখানি এক্সিকিউশনে গিয়ে পসিবল হয়, বাট দ্য থিং ইজ যেরকম নীলার অ্যালবামটা অনেক অনেক কমার্শিয়াল ছিল, বাট দেন এগেন সুমন ভাই নীলারটা তেমন একটা কমার্শিয়াল ছিল না, লিরিক্যালি কন্টেন্ট ছিল। প্লাস তারপরে যেটা করলাম তপুর জন্য প্রডিউস করলাম। হ্যাঁ, ওটা তো বেশ কিছু অ্যালবাম তো আসছে, তপু ভাইয়ের হচ্ছে বন্ধু ভাবো কি, তারপর আমরা শুনলাম পুনমের একটা অ্যালবামের কাজ আপনি করছেন এখন, তারপর ক্রান্তি 2 এর কি অবস্থা আই হ্যাভ নো আইডিয়া, বাট ওটার জন্য তো আমরা খুবই মুখিয়ে আছি, বিকজ উই ডোন্ট রিয়েলি কেয়ার যে আপনি কতটা কমার্শিয়াল গান করলেন কিংবা অ্যালবাম করলেন, অ্যাজ লং অ্যাজ ক্রান্তির মতো আমরা আরেকটা অ্যালবাম পাই ফুয়াদের কাছ থেকে, আই থিংক উইল বি হ্যাপি। I think that will definitely happen. আমরা অ্যাকচুয়ালি এখনো জানি না ডেট কি হবে, বাট I've been at least ঢাকা যাওয়ার পরে আমি চেষ্টা করতেছি যে to be very precise about release dates. হ্যাঁ, especially after what happened with Bonno, যে you know estimated dates যেটাই হয় আমি I won't say anything about when because I don't know, but the thing is that ওই তো as far as music industry কোথায় যাবে, I really think everything is getting really 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 better. Like recently last এই কয়েকদিনে যেসব অ্যালবাম বের হয়েছে প্রত্যেকটা ব্রিলিয়েন্ট অ্যালবাম ছিল। Like বালাম ভাইয়ের অ্যালবাম is doing very well right now and অনেক সুন্দর সাউন্ড ছিল, অনেক সুন্দর টিউনস ছিল। হাবিব পাঞ্জাবি ওয়ালা আমি অনেক অনেক বেশি এনজয় করছি। তারপরে ওর যে সোলোটা বের হচ্ছে, হ্যাঁ বের হচ্ছে ওটা অনেক ব্রিলিয়েন্ট। বাপ্পা ভাইয়ের যে দলছুটের যে লাস্ট অ্যালবাম, মানে সবাই এত ভালো কাজ করতেছে না, মানে অনেক বেশি ভালো কাজ করতেছে, এবং এটা আমি ডিপ্লোম্যাটিক মানে রিজনের কারণ বলতেছি না, বাট আই রিয়েলি বিলিভ যে everybody is really putting in their 110 or 200%, and যেদিকেই যাক না কেন এইটাই জানি যে একটা ভালো ডিরেকশনে যাবে। মিউজিক্যালি র্যাপ পপুলার হবে না হিপ হপ হবে নাকি আবার রক এন্ড মেটাল ব্যাক করবে এগুলি কেউ জানে না, বাট দেখা যাক। এবং আই থিঙ্ক আই এম ইন আ গুড প্লেস বিকজ I've always tried to have variation and to try to produce all kinds of music. যেটাই আসুক না কেন ওটার জন্য আমি মনে হয় রেডি থাকবো। আচ্ছা ফুয়াদ ভাই, ওই বাবুরাম সাপুরে এই গানটা যখন আপনি কম্পোজ করতেছিলেন, বাবুরাম সাপুরের ব্যাপারটা হচ্ছে কি, আসলে আমি যখন এটা শুট করতে বসলাম বুঝলে বাবা, আমি যখন ওই যে মিটারটা বুঝাই দিচ্ছিলাম লিরিসিস্ট, শোনো মমিন মুসলমান ওর টিউনটা হাম করতেছিলাম, তো তারপরে ওটা এই টিউনগুলো কি জানো, এই টিউনগুলো এমনিতেই সংগ্রহ টিউন, আমাদের কালচারে হাজার হাজার বছর ধরে এই টিউনগুলাই ব্যাক এন্ড ফোর্থ করতেছে। একটা ফোক টিউন, এটার কোনো বাপমা নাই অ্যাকচুয়ালি, এবং 1.5-2 বছর কয়েকশো বছর আগে আছে, এটা ট্রেস করার কোনো উপায় নেই। ইটস লাইক দিস, টাং ডাং 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 এরকম 200-300টা গান আছে, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ কইবো কেটা আমার ছিল কি বলে to protect myself. আই হাই, আসল পুরুষ কি বলেন ফুয়াদ ভাই? আসল পুরুষ, আসল পুরুষ।
আপনার তো ভাইয়া একটা সিগনেচার আছে, আপনার সব গানের মধ্যে এরকম কিছু না কিছু থাকে। যেমন কোন গানটার মধ্যে যেন ছিল ওই যে মাটির গাছে লাউ ধইরাছে, লাউ যে বড় সোহাগী, লয়ের পিছে আমার দৌড়াতে লাউয়ের পিছে লাগছে বৈরাগী। So that was like very catchy. আমি ভাবছি না বাংলাদেশি পিপল ওয়ার রেডি ফর এ সেক্সুয়াল রেভলিউশন, যেখানে তারা ইউনো ভিতরে যা করে সেটা admit করতে রাজি, to sort of like আমেরিকাতে 1960s late end 60s end of 60s যেরকম একটা সেক্সুয়াল রেভলিউশন হলো, everything is sort of, people aren't hypocrites anymore. যেই শালা ঘরের মধ্যে তিনটা পিপ পিপ পিপ। হ্যাঁ ওটা তো বিপ করবাই বুঝছি, মানে ওই বেটা বাইরে গিয়ে আবার দেখাইতেছে যে সে খুব আদর্শ মানুষ, তসবিহ গুনতেছে। ভাঙার জন্য অ্যাকচুয়ালি একটা টার্গেট ছিল যে মানুষকে একটু just to bring a little more realism into our lives. We are all perverts, we're all animals, and yes, we all masturbate, and yes, girls do it too, but you know what? Oh No my one's gonna say they God. do. And yeah, see, মায়া পাইন এখন এমন একটা ভাব করবে, আল্লাহ আমার মাথায় পানি ঢালো, ফুয়াদ ভাই just said masturbate, আল্লাহ আমার কান, আমার নিষ্পাপ কান পাপি হয়ে গেল। Exactly. আমাদের কালচার। হ্যাঁ, এবং এই প্রবলেম থেকে কি এরাইজ করে জানো, we are a suppressed culture, and as a result of this all our desires and action, কি গোপন বাসনাs being suppressed, we end up doing bad things. We have perverts raping people and molesting people, but we have these perverts doing these things because আমাদের culturally অনেক কিছু is not accepted, so people take the back way and do things the wrong way, and no pun intended. So আপনি কি সাকসেসফুল যে মেসেজটা আপনি দিতে চেয়েছেন? Bono was totally an unsuccessful album, maybe not with sales, because I think Khaled Bhai always has a smile when he comes to me, but the message ta dite chaichilam, a lot of people didn't get it. There was a lot of sarcasm in the album, Right. অনেক স্টুপিডিটির মধ্যে অনেক মেসেজ ছিল, যেটা আই গেস আমি ওই আমার বেসমেন্টে বসে বসে আমি ছাড়া দুনিয়াতে কেউ বুঝে নাই, বেশি আতলামি করতে গেছিলাম নাকি জানি না, বাট বেসিক্যালি এই জিনিসটা টোটালি ডিডন্ট ওয়ার্ক আউট। এন্ড আমি পার্সোনালি মনে করি যে বন্যতে অনেক নন মিউজিক্যাল গান ছিল এবং অনেক মিউজিক্যাল গান ছিল, এবং দ্য মিউজিক্যালিটি আলা যেসব গান ছিল, অনেস্টলি নিজের থেকে বলতেছি আমার অনেক প্রিয় গানগুলি। হ্যাঁ, লাইক সিমিনে তুমি হিনা, মিলা, উপলের গানগুলি, এভরিথিং, আই লাভ দ্য সাউন্ড, এভরিথিং। লাইক কোন একটা ফোরামে আমার এক পোলা জিজ্ঞেস করতেছে এটা কি ফ্রুটি লুপস দিয়ে মিক্স করছি নাকি। দ্যাটস দ্য প্রবলেম উইথ দিস কিডস নাওয়াডেজ। লাইক সবাই মনে করে যে সবার এত বড় হয়ে গেছে যে অ্যালবাম বাইর করবে, আর এই হালা করতে পারে, কিছু করতে পারে না, এই না সেই না, একটা অ্যালবাম আরে ধরে গান কে শুনে, মানে nobody respects anybody anymore, because some downloads reason from the net and thinks that he can now compare himself to Bappa Mojumdar or SI Tutul or Habib. These guys, ওরা অনেক বছর অনেক সাধনা কইরা, অনেক জীবনের, অনেকের ম্যারেজ ভাঙে গেছে, অনেকের ফ্যামিলি লাইফ চলে গেছে, at the cost of these things they have come in front of us to give us all their good music, right? So it's not যে একজন একটা গান করলো আর ভোগী যোগী কি বার করতেছে, it's not right. So like these are a lot of issues I had after like Bonno came out, because like I said, আমি যত commercially accepted হচ্ছি, the more of the exclusive people are hating me. And another thing they probably hate me is because of my personality, because to me আমি একটা পাবলিক পার্সোনালিটি দেখা তুমি আমারে যা খুশি বইলা যাবা আর আমি মুখ চুপ করে বসে থাকবো, that's never happening, bro. It ain't never happening, because I'll open my mouth. And I think এটা আরেকটা রিজন থাকতে পারে, সেটা হচ্ছে jealousy, I guess. I don't know. Because you have your own show, তারপর আপনার যে অ্যালবামই আপনি বের করেন সেটাই somehow এটা হিট হয়ে যায়। আপনি কমার্শিয়াল করলেও এটা হিট হচ্ছে, এখন আমির মতো একটা ঠান্ডা একটা অ্যালবাম করলেও সেটা হিট হচ্ছে, people are listening to you.
সবকিছু মিলিয়ে আই গেস যে আপনার কম্পিটিশনের জন্য হয়তো বা আই গেস Actually, I don't think, কারণ কি যারা যারা আমাদের যারা এই লাইনে আছে প্রত্যেকটা মানুষ যাদের জেলাস হওয়াটা শোভা পেত এরা হচ্ছে কি একদম বাসার লোক। লাইক আমি বলতে বাপ্পা ভাই অ্যালবাম রিলিজ হওয়ার আগের দিন রাত্রেবেলা 2টার সময় আমার বাসায় বাপ্পা ভাই আসছে, ওই দিক থেকে হাবিব আসছে, প্রিটি মাচ বালাম ভাই ছাড়া সবাই ছিল। আর আমরা বসে বসে বাপ্পা ভাইয়ের অ্যালবাম শুনছি এবং যে যার মতামত দিচ্ছে বাপ্পা ভাই এখানে বেশ কম লাগতেছে। আবার বাপ্পা ভাই নিজে বেশি খুঁতখুত করে, না আমার ভালো লাগতেছে না। তখন আমরা বলতেছি যে আপনার ভালো লাগতেছে না কারণ আপনি অনেকদিন ধরে এই গানগুলি নিয়ে কাজ করতেছেন, বাট আই থিঙ্ক ইট সাউন্ডস গুড। মানে রিয়েল একটা অনেস্ট অপিনিয়ন। বাপ্পা ভাই কি করছে, বাপ্পা ভাই বন্যার পরে আমার বাসায় আসছে, এসে বলছে যে দেখো ফুয়াদ তোমার সাথে তো আমার লুকালুকি কিছু নাই, আমার মনে হয় তুমি যেটা করছো অনেক ভালো করে করছো এবং তুমি অনেক ট্যালেন্টেড একটা মিউজিশিয়ান, তুমি আরেকটু বেটার গান নিয়ে কাজ করো, বেটার সুর নিয়ে কাজ করো, তুমি আরো অনেক ভালো করবা। এবং সে এটা বলছে বিকজ সে একটা অনেস্ট পার্সন এবং সে আসলেই আমার ভালো চায়। এবং এইসব মানুষগুলারই কিন্তু হওয়ার কথা ছিল ফিল্ড উইথ all sorts of professional issues, like আমি বাপ্পা ভাইকে jealous, বাপ্পা ভাই আমার উপর jealous, but these things don't really exist. See, it's the people that are not even in the scene that are causing a lot of problems. And আমি এটা বলতে পারি যে আজকে থেকে 5 বছর আগে আমি যদি ইন্টারনেটে একটা গান রিলিজ করতাম সবাই বলতো জোস জোস জোস। এখন যদি রিলিজ করি at least 30% people আর একটা গালি দিবে। এটা আসলে এরকম আর কি, ওই জোকটা শুনছেন না, বেস্ত থেকে একজন আর কি দোজক ভিজিট করতে যাবে। সো গেছে প্রত্যেকটা দেশের দোজকের সামনে একটা করে গার্ড আছে, কিন্তু বাংলাদেশের দোজকের উপরে কোনো গার্ড নাই। সো ও বেস্ত থেকে যে আসছে সে তোমার একটু সারপ্রাইজ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে সব দেশে দেখলাম যে গার্ড আছে কিন্তু বাংলাদেশে কি জন্য গার্ড নাই। তখন বলে যে আচ্ছা ঠিক আছে আসো দেখাই। সো যখন গেছে তখন দেখে যে একটা মানুষ উঠতে গেছে আর একটা মানুষ টান দিয়ে নামায় ও উঠতে যেতেছে, বলে যে ওরা আর কি নিজেরাই নিজেদেরকে উঠতে দেয় না, সো গার্ডের দরকার হয় না। সো এইটাই গার্ড দরকার হয় না। সো এই পাবলিক আর কি মানে কোনো অ্যাপ্রিসিয়েট করতে পারে না, এই জন্য আর কি মানে পিছনে লাগা থাকে কে করে উঠতে দিবে এরকম একটা মেন্টালিটি। আরেকটা জিনিস কি, লাইক আমাকে কেউ মানে আমি খুব ইমেচিওর ইন আ সেন্স এন্ড ইমোশনাল, যে কেউ এইভাবে যদি কিছু করে আই গেট রিয়েলি আপসেট এন্ড আই ফাইট ব্যাক। বাট ইটস নট যে আমি খুব ইগোসেন্ট্রিক বা আমি মনে করি যে আমি সারা দেশে উদ্ধার করে দিছি কোনোভাবে বা কিছুই না। আই এম স্টিল like আল্লাহর প্রতিদিন দোয়া করি যে that I am still around in 6 months or a year। মানে আমরা কেউই কিন্তু খুব একটা স্টেবিলিটির মধ্যে নাই। the pop industry changes, মানুষের taste কখন কই যায় nobody knows। like আজকে you're calling me up and you're actually listening to me, but next year আমার হয়তো আমার কোনো belly থাকবে না, and it happens। এবং এটার জন্য আমরা প্রত্যেকদিন রেডি থাকি and প্রত্যেকদিন we're sort of remind ourselves that nothing lasts forever, but it's not my ego because it's just that I can't be fake, বুঝছো না? হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে আর কি সত্যি কথা কেন, কারণ একটা ফোরামে এরকম একটা স্টোরি বলি যে ওই যে যেটা একটু আগে আলাপ করতেছিলাম, তো ওখানে সেম থিং, আমি এরকম অনেক মানে আমিও বড় বড় কথা বলছি, তারপরে সবাই বলে যে ও ম্যান এই পাবলিকের ইগোটা এত বিশাল, দিস এন্ড দ্যাট। আমার ইগোটা মোটেও বিশাল না। আমার মতন আমি অনেক একটা মানে ইনসিকিউর একটা লোক। আমার স্পেশালি আমার মিউজিক নিয়ে, আমার কম্পোজিশন নিয়ে আমি মানে আমার নিজের কিছুই আমার ভালো লাগে না, এবং অলওয়েজ গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড ফর মি। এবং আমার কাছের যারা ফ্রেন্ডস এন্ড মিউজিশিয়ানস সবাই এটা জানে যে আমি মানে অনেক বেশি ইনসিকিউর। তো আমার ইটস নট দ্যাট আই হ্যাভ এ বিগ ইগো, বাট দ্য থিং ইজ কেউ যদি কোনো ইলজিক্যাল কথা বলে তখন আমি এটা চুপ করে থাকতে পারি না, এন্ড সামটাইমস দ্যাট গেটস মি ইন ট্রাবল, স্পেশালি উইথ দ্য জার্নালিস্টস ইন ঢাকা। আপনার মাথা মোটা, এটা আমি সবসময় বলি। হ্যাঁ, বলে গাওয়ার নাকি গোয়ার? হ্যাঁ, গাওয়ার তো লুলু, গোয়ার আমি। ও গোয়ার, আচ্ছা আমি আবার অন্য একটা ওয়ার্ড শুনছিলাম। যাই হোক, তুমি তো অন্য ওয়ার্ড শুনবাই, তোমার মন কই পড়ে থাকে এটা তো আমরা বুঝতে পারি। ভ্যালেন্টাইন ডে সামনে না, মন তো অন্যদিকে থাকে, ওয়েবসাইটে পড়ে থাকে। আচ্ছা শোনো, তুমি যে আমার সাথে কথা বলার সময় এতে ফুয়াদ ভাই অন্যান্য পডকাস্টে তো ঠিকই আমারে ধরে একদম মেরে ছাইড়ে দাও পদে। কোথায়? হ্যাঁ, তোমার অন্য পডকাস্টে যে শুনি আমারে পচার খালি, এরবার মানেটা কি?
কই আপনাকে পচাইছি, আপনাকে কোথাও পচাই নাই অনেক আপনাকে। দিয়েছো, আমি অ্যাটলিস্ট 6-7টা লিস্ট দেখাইতে পারবো। তুমি আর শিয়াল বাবা মিল্লা। ঠিকই তো, পচে না, না, পচে বললে তাহলে কি করবো, কপি ক্যাট? আপনাকে কোথায় পচাইছি আমার তো মনে পড়ে না। আমি হ্যাঁ, তোমরা এখন স্টার হয়ে গেছো, আর মনে পড়বে না। আরে কি যে বলেন ফুয়াদ ভাই। আচ্ছা, পছন্দের কথাই যখন আসলো তাহলে আপনাকে মেনশন করি, সেটা হচ্ছে যে আপনার চ্যাপ্টার 2 তে একটা গান ছিল 16 আনা মন। হ্যাঁ, ওটার মধ্যে ওই গানটা শুনে আমার মনে হয়েছে এই গানটা আমি অনেক শুনেছি। কোথায় শুনেছি? হিন্দি গানে। খ্যাত মার্কা একটা। পুরা একদম মানে হিন্দি বলিউডের কোনো একটা গানের থেকে মনে হয়েছে। এইটা হচ্ছে এক নাম্বার কথা। আর একটা হচ্ছে ওই সময়টাই চ্যাপ্টার 2 যখন রিলিজ হয়, ঠিক ওই সময় হচ্ছে মিলন মাহমুদের অ্যালবামটা বের হলো। তো ওখানেও হচ্ছে let's একটা talk গান about that. ছিল, হ্যাঁ, রাইট? তো বেসিক্যালি যেই কারণেই হচ্ছে মানে আপনার ওই ফোরামের ওই ইস্যুগুলা শুরু হলো যেই গানের কারণে, what do you have to say to that? ওই গানটা ইউ হ্যাভ টু সেন্ড ইট টু মি, বিকজ আজ পর্যন্ত আমি নিজে শুনি নাই, লামিয়াকে দিয়ে শুনে চেক করেছিলাম। আমি জানি, আমি তো জানি যে আমি বসে বসে কোনো হিন্দি গান ডিরেক্ট চুরি করি নাই। হ্যাঁ, তো আই উইল ডিফেন্ড ইট টিল দ্য ডে আই ডাই, বিকজ এটা যদি সত্যি হতো আমি আস্তে করে চেপে যেতাম, নাথিং উড হ্যাপেন। ইট কুড বি দ্যাট উই ইউজ দ্য সেম প্রডিউসার স্কিটস। যদি একটা তুম্বি লুপ হয়, ওই লুপটা আমি হয়তো ইউজ করছি, ওরা ইউজ করছে। দিস থিংস, with $1,000 you can buy a loop that's been produced in India. যারা ওই যে মিউজিশিয়ানরা বসে বসে 4 মাত্রার ছোট ছোট ফেজেস বানায় রেকর্ড করে দেয়, যাতে অন্যান্য মিউজিশিয়ানরা ওটা ইউজ করতে পারে, ইম্পোর্ট করতে পারে তাদের মিউজিকে। হ্যাঁ, ওটা হতে পারে। Other than that, I really didn't. The only time I've copied, I'll tell you, আমি বলি, সবাই জীবনে কোনো না কোনো কপি করছে, এবং আমি রেকগনিশন ছাড়া করি নাই। মায়া 2 তে একটা গান ছিল যেটা ওখানে কাভারে লেখা ছিল যে এটা সে লরা পার্সন, একটা ইটালিয়ান সিঙ্গারের একটা গানের ইয়েতে, শ্যাডোতে, দ্যাট সং ওয়াজ মনে পড়ে যায় সে তোমায়। ঠিক আছে, দ্যাট ওয়াজ ওয়ান। তারপরে তারপর ডেমিয়ান রাইসের একটা ছিল। ডেমিয়ান রাইসের ব্যাপারটা হচ্ছে কি, ইটস আ রিমিক্স সং, রাইট? ওটাও ক্রেডিট দেওয়া ছিল সিডির স্লিভে। আচ্ছা ভাইয়া, আচ্ছা স্যাম্পলিং যে করাটা, আমি এই স্যাম্পলিং করাটার সাথে কপিং করাটা মানে হোয়াটস দ্য ডিফারেন্স? এটা হচ্ছে গিয়ে যারা আনকালচার, তারা ওয়েট করে যে কখন বলবে দেখ দেখ দোস্ত নকল করছে, এ মাইনার গানটা এ মাইনার থেকে শুরু হয়েছে, দেখছো? স্যাম্পলিং ইজ দিস এন্টায়ার কালচার যেটা হিপ হপ মিউজিক হিয়ার ইজ বেসড আউট অফ। আমরা 1990 থেকে যত হিপ হপ মিউজিক শুনছি, স্টার্টিং ফ্রম পাফ ড্যাডি, মেস, and even the later stuff, right? These things are based on this like culture, this approach to production where you sample a classic song. ঠিক আছে, একটা ক্লাসিক সং এর পিছনে একটা ব্রাস বাজতেছে। Okay, let's say Will Smith had a song, just the two of us, right? Yeah. That song is an old song. There's Right. no difference between that song and me bringing back Little Paeri Kichinik. ঠিক আছে, Yeah. just the two of us. ওটা হচ্ছে পুরোনো একটা দিনের একটা গানের একটা chorus Yeah. song. And then they did a verse to it. Sometimes the instruments are sampled. Right. So sampling means like DJs, that's what we do. Like a lot of times when it's a remix and when it's not তোমার একটা original composition যখন না, so remix it's okay to sample if you want to sample different parts of different songs, you know what I mean? Like Ali Tagore যেটা করছে, like every DJ has done this, and it's okay to do it, you know. And the thing is যে হ্যাঁ, আমি অনেক আতেলের মতন কথা বলতেছি, but hey man, you know what, I grew up here. আমি 25 বছর 20 বছর নিউ ইয়র্কে ছিলাম, আমার মিউজিকও শুরু এখানে, সবকিছু এখানে। So আমার approach to this is going to be like the Western world, and এটা যদি মানে হজম, And you are doing a great thing, Bhaiya. I mean, you are doing a great favor to all those musicians in Bangladesh too, and to us. কারণ আমাদের মনে হচ্ছে যে কবে আমরা শুনবো বাংলা গানের মধ্যে, কবে আমরা এই ধরনের জিনিসগুলো আমরা দেখবো, and thanks to you that you actually brought that to the industry. It's everybody that needs to be thanked, যারা আমাদের আগে কাজ করছে, যাদেরকে শুনে শুনে আমরা inspired, like guys like Miles, Feedback, and then even like later on like the metal rock generation, Arthurine and Black. Everybody needs, like even like Habib, Habib
তো লিটারালি হিন্দি মিউজিককে বাংলাদেশে রিপ্লেস করছে হাবিব। and বাপ্পা ভাই, বুনো ভাই, ফোক নিয়ে যা করে, everybody's doing great, everybody's contributing yeah. something. কিন্তু সবাই কেন আপনার পেছনে এক লাগে? কথা হচ্ছে কপি কিন্তু hold on, but why it's you? Like সবাই আপনাকে কেন টার্গেট করছে? Because আমি যে টক ব্যাক করি, এখন অন্য কাউকে যদি কেউ কিছু বলে সে চুপচাপ করে চলে যাবে টু অ্যাভয়েড কনফ্রন্টেশন, বাট আই এম সরি, আমি চুপ করে থাকতে পারি না। আমার কেউ উল্টাপাল্টা কিছু কথা বললে আমার আই হ্যাভ টু রিপ্লাই, এবং রিপ্লাই করার পরে তখন দেখা যায় যে আমি ব্যাড গাই হয়ে গেছি, বিকজ আমি ঝাড়ার মতন ঘাউ ঘা শুরু করছি। বাট I don't care. I'm going to keep on making music as long as I have, my beloved fans who take me and who like my music. I don't care about what anybody says. But bhaiya, do you have a stalker? আমি বড় স্টক করতে পারে। Yeah, I have a stalker. But should I talk about it? Because you know what Please. happens with these guys, if you talk about it, then they do it more. Is it a girl or a guy? আচ্ছা, আমি প্রতিদিন মেবি 50 থেকে 60টা ফোন কল রিসিভ করি that are new people that somehow got my number and they call, and এর মধ্যে lot of them are very nice, and অনেকের সাথে কথা বলে আমার এত খুশি লাগে যে আমার স্টুডিওতে স্পিড বাইরে যায়। অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলে, আপসেট করে, তো সবকিছু আছে। There is this one guy Okay. that called one day and he said সে আমার কোন একটা অ্যালবামের 70 কপি কিনছে মানুষকে দেওয়ার জন্য। Jeez. Older guy, you can tell he's about 45-50. Holy moly. And he was, Wow. and he wanted to meet me, and he called me at the office, at my phone, my home. He lives in Dhaka? Emailed, yeah. And Okay. and he was going crazy to the point where I had a show everybody chilo, and he was trying to fight with everybody to break in, and we had to get security to control the situation. Oh my god. So I mean that was the weirdest thing. I mean I wish it was a girl, but no, এটা ছিল একটা আঙ্কেল। ভালোই। আমার next album একটু plug in করে দেই, it's gonna be called Reflections. আচ্ছা। Reflections basically one of my favorite songwriters, এবং যে যার একটা গানে I had the কি বলবো, I want to say something really nice. আমার সৌভাগ্য হয়েছিল যার সাথে ইনডিরেক্টলি কাজ করার, বেসিক্যালি জাকি আমান। আচ্ছা। আর দুইটা ব্রিলিয়েন্ট গান করার পারমিশন আমি পাইছি, although its permission was given to Purvine.com, so I have to make sure that Zaki Aman is okay with it. But তোমাকে দেখে শেখা আর অসাধারণ। আমার আমার মনে হয় যে নেক্সট অ্যালবামের অ্যাটলিস্ট নাম্বার 1, নাম্বার 3 এরকম ইয়েতে থাকবে। কাজ করতেছি। কনা ইজ দ্য সিঙ্গার ফ্রম ঢাকা, শি ইজ গট আ আচ্ছা ভাই, আমরা একটা গান শুনেছিলাম যে কাজী ভাই আর হচ্ছে প্রিসিলা, আই গেস Tears Become the Rain. Yeah, Tears Become the Rain. ওই গানটাও কি থাকছে নাকি অ্যালবামে? ডেফিনেটলি ওই গানটা থাকছে, প্লাস আমি এবার কাজীর সাথে প্লাস অ্যাসিডের সাথে কাজ করে যাচ্ছি। একটা গান হচ্ছে, উপরের সাথে হচ্ছে, তারপরে রিএভলিউশনে আমার কিছু জ্যামাইকান ফ্রেন্ডস ছিল, জায়ান, সো আই এম প্রবাবলি গোনা ওয়ার্ক উইথ দেম টু। নেক্সট অ্যালবাম যে খুব ট্রিমেন্ডাসলি ডিফারেন্ট কিছু করবো তা না, বাট আমি অ্যাকচুয়ালি লুকিং ব্যাক টু রিএভলিউশন, ভ্যারিয়েশন 25, বন্য, মিলাজ অ্যালবাম, তপুজ অ্যালবাম, সুমন ভাইয়ার অ্যালবাম, এবং এই অ্যালবাম থেকে যেসব গানগুলা মানুষের হার্ট সবচেয়ে বেশি টাচ করতে পারছে, that's what I'm keeping as an example, এবং ওইটাকে আমি স্ট্যান্ডার্ড রেখে আমি আগাবো আর কি। Plus, I will definitely do some stuff that I haven't done before. So, দেখা যাক। Yeah, please do. আমরা কিছু নতুন কিছু শুনতে চাই কাছ থেকে। আমি কবে কিছু ভোকালিস্ট I've gotten this guy, his name is Rumi, যার সাথে আমি সবসময় জিঙ্গলে কাজ করে থাকি। Yeah. Thanks to Habib. Habib was actually the person who recommended him to me. আচ্ছা। So ওর সাথেও কাজ করবো। রুমির গলা you might have heard যে মিলার অ্যালবামে একটা ছেলের প্রেজেন্স ছিল,
চুপি চুপি গানটার মধ্যে মনে হয়, রাইট? চুপির মধ্যে ছিল, তারপরে শ্রাবণের মধ্যে ছিল। শ্রাবণে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর, রাইট। অনেক ফ্রেন্ডলি একটা গলা, তো ওর সাথে ডেফিনেটলি। তো ভাইয়া এই রিফ্লেকশন অ্যালবামটা কবে নাগাদ আমরা পাবো? এইটা তো কইমু না। তারপর দেখা যাবে 17 নম্বর পডকাস্টে, হ্যালো শিয়াল ভাই, দেখলেন ফোন তো আমাদেরকে বলেছিল অ্যালবামটা 3 মাস পরে বের হবে, এখনো তো বের হলো না, কি যে করছে। দিতাম না, তো আমি আসলে জানি না, আমি গিয়েই কাজ শুরু করবো এখন। সো নেক্সট ইয়ারে আর কি আশা করতে পারি আমরা? এই ইয়ারে হবে না, বুঝতে পারছি। এই ইয়ারে হবে না, এই ইয়ারে তো ডেফিনেটলি হবে। আর another thing is, ঢাকায় যাওয়ার পরে I've been lucky to work with a lot of great musicians. So I just wanted to say that I, a lot of respect for these people. Like, obviously, friend circle এর মধ্যে সবাইকে নাই বলি, like সুমন ভাই, দানিলা, এরা তো আমার নিজের ঘরের মানুষ, but like Selim, this violinist, and Jalal, and my cousin Tanju, is also a flute player. Tarpore recently we've gotten very close to dujon guitarist. We have actually become good friends. Faisal, Metal Mazes, Alif, and Faisal. They're a very nice couple. They're good friends of mine. Shopshomer basha eshe amra kaj kori, recording kori, going nice. And also Maher from Nemesis, amazing guitarist. Masum bhai also. I mean, these guys are the ones that are behind the scenes. Jara ekta gaan ke, they take it that extra mile. And it's sad je album ber hoy je, Fuad featuring this and so and Dholpita. I mean, I'm not complaining because I'm getting the sweet side of the deal, but it's also not right je onara oder due respect pan na. So mana ওকে তারা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন, এনজয় করেন। আচ্ছা, তো চলেন এখন আমরা শুনি ফুয়াদ ফিচারিং কাজী এন্ড প্রিসিলা, টিয়ার্স বিকাম দ্য রেইন। সবার জন্য বলে দেই যে এই গানটা ঢাকা যখন কাজী আসছিল, ওটা আমরা বসে সবাই মিলেই করছি। ইটস এ জয়েন্ট কোলাবোরেশন বিটুইন কাজী এন্ড মাইসেলফ এন্ড ডেফিনেটলি প্রিসিলা, যে মেয়েটা গান গাইছে। শি ইজ এ ভেরি ইয়াং গার্ল এবং ব্রিলিয়েন্ট, অনেক অনেক কিউট ভয়েস এবং অনেক কিউটের সাথে অনেক she can control her voice a lot. She's got a lot of authority when she sings. So দেখা যাক কি হয়। I hope you guys will like it. Without you, all my memories remain, and the tears become the rain. Tears become the rain. Kolponar baire tumi, বাস্তবতা আমার, কখনো কাছে এসে হাত ছুঁয়ে দূরে সরে যায়। স্বপ্ন দেখিনি আমি নিশ্চুপ ভোরের আড়ালে, গল্প লিখিনি আমি সূর্যাস্তে শেষ হনে। তোমায় ভেবে ভেবে আমার রাত্রি জাগা, আধারে একা বসে
সো জাইকো, কি কি অ্যালবাম বের হচ্ছে হোপফুলি এই মাসে এবং উইদিন আ মান্থ অর টু? আমাদের প্রাণপ্রিয় মুসা ভাইয়ের আয় ঘুম ভাঙাই 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 ভাঙাই। আরমিন মুসার বের হচ্ছে ফার্স্ট সোলো অ্যালবাম আই ঘুম ভাঙাই। She became a sweetheart after that Bromor Goyo Gia song. Hopefully this album is gonna be an amazing album. Basically আরমিন তো নিজেই ওর গান লিখে সুর করে, কিন্তু তারপরেও এই অ্যালবামে শাহানা বাজপেয়ী একটা গান থাকছে, তারপর ফারহান সাজ্জাদের একটা গান থাকছে। আর এই অ্যালবামে অনেকে কন্ট্রিবিউট করছেন, নট অনলি যে অর্ণব তা না, অনেকেই। লন্ডনের জয়ী রহমান, শি ইজ অ্যান অ্যামেজিং পিয়ানিস্ট অ্যান্ড শি ইজ হেল্পিং হার ইন দিস অ্যালবাম টু। সবকিছু মিলিয়ে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস অ্যালবাম। এখন তো অনেক কষ্ট দিতেছে, ভালোবাসা দিবসে যদি না বের হয় তাহলে তো বেদনায় আক্রান্ত হয়ে যাবো আর কি। হ্যাঁ আসলে, আর হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি, তাই না, গত 1 বছর ধরে শুনছি যে অ্যালবামটা কাজ হচ্ছে, এবং আমরা 3-4টা ডেমো শুনেছি এবং গানগুলো এত সুন্দর, এত সফট। আরমিন হ্যাজ দিস ভেরি ইউনিক অ্যান্ড আনইউজুয়াল ভয়েস আই উড সে, যার কারণে ওর গানগুলো মানে টোটালি ডিফারেন্ট একটা ফিলিংস দ্যাট। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস অ্যালবাম। সো হোপফুলি আমরা খুব শীঘ্রই অ্যালবামটা পাবো। এরপরে আসতেছে ফুয়াদ ফিচারিং তপু, বন্ধু ভাবো কি। Is it Fuad featuring or just এখানে কয়েকটা গানে শুধু ফুয়াদ করতে? Well, I'm not really sure about that either, but ফুয়াদ তো বেসিক্যালি মাস্টারিং করছে, আর বেশিরভাগ গানই, সবগুলো গানেরই কথা এবং সুর অ্যাজ ইউজুয়াল তপু নিজের করা। So it's not really ফুয়াদ featuring তপু, but it's more like I guess ফুয়াদ যেহেতু মাস্টারিং করছে, so I don't know, I'm not sure. Both featuring both. So it's like both featuring both, তপু featuring ফুয়াদ, ফুয়াদ featuring তপু। এরকমই আর কি। তারপর হাবিবের সেকেন্ড সোলো অ্যালবাম বের হচ্ছে বলছি তোমাকে। ফার্স্টে ছিল শোনো, এখন শোনো থেকে এসছে বলছি তোমাকে। সো কয়েকদিন পরে হবে খোদা হাফেজ তোমাকে। না 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 না, কয়েকদিন পরে হবে ভালোবাসি, শোনো বলছি তোমাকে ভালোবাসি। There you go. ভালোবাসার দিবসে ভালোবাসো, তারপরে যখন ওই 14 ফেব্রুয়ারি পরের মান্থে কি করবে? ছেকা দিলাম তোমাকে, দেখতে চাই না তোমাকে। ওকে লেটস বি সিরিয়াস। আমরা শুনেছিলাম যে এটা নাকি হবে হচ্ছে হাবিব আর ন্যান্সি ডুয়েট অ্যালবাম, বাট এটা এখন সোলো হলো কেমনে? এখন এটা আমি আসলে শিওর না, এটা হাবিবই একমাত্র বলতে পারে। হাবিবের অ্যালবামের তো কোনো ইনফরমেশন হাবিব আগে তো নিজেই আমাদেরকে বলেছিলেন ওনার ইন্টারভিউতে যে ভ্যালেন্টাইন্স ডে তে ওনার এবং ন্যান্সির একটা ডুয়েট অ্যালবাম বের হচ্ছে। এখন আবার শুনছি এটা সোলো। সো হয়তোবা দুই একটা ট্র্যাকে ন্যান্সি থাকবে, বাট পর তো হায়দার হোসেনের অ্যালবামটা আটকে গেছে, না বলা কথা। তারপর শান্তির বর্ণন, পাবনা রাসেল রোমেলের অ্যালবামটা আটকে গেছে। তারপর বিআইএম এর জলজ খেলা তো পুরো জালে আটকে গেছে। সবকিছু মিলিয়ে there are so many albums যেগুলো গত 3-4 মাস ধরে বের হওয়ার কথা, বাট কোনো খবর নাই। God knows কবে বের হবে। It's kind of frustrating. এখন কি করবেন? এরপর ফোরামে দেখলাম আয়ুব বাচ্চু আর অর্ণবের একটা অ্যালবাম বের হচ্ছে। So what was that about? এটা আমি শুনি আয়ুব বাচ্চু এন্ড অর্ণব, এটা কিভাবে সম্ভব এটাও আমি বুঝতেছি It's a না। totally different genre. এই দুইটা জিনিস মানে এটা আর কি ডাইলের সাথে পোলাও খাওয়া আর কি, এরকম অবস্থা। Wow. Well, অর্ণব যেহেতু থাকবে অ্যালবামে, আর সে যেভাবে কোয়ালিটি মেনটেন করে, so hopefully বাচ্চু ভাইও আর কি এরকম কোয়ালিটি মেনটেন করতে পারবে। এরপর সোলসের একটা অ্যালবাম বেরিয়েছে, অ্যালবামের নাম জ্যাম। আচ্ছা, এবং at the same time he's working on another album. উইথ দলছুট। পদন্তি। দলছুটের সাথে সঞ্জীব চৌধুরীর স্মরণে। তো চলেন আমরা পার্থ বড়ুয়ার সাথে কথা বলি, ওনার মুখে শুনি ওনার অ্যালবামগুলোর কথা। পার্থ ভাইয়া, আমরা তো ফার্স্টেই অনেক অনার ফিল করছি যে আপনার মতো একজন সিঙ্গার, একজন আর্টিস্টকে আমরা পোলাপাইন পডকাস্টে নিয়ে আসতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা, আপনার ফোনে শুনলাম একটা গান বাজছিল, কার গান বাজছিল আপনার রিংটোনে? ওটা হচ্ছে নিশিতার গান।
ও আচ্ছা আচ্ছা। এই গানটা আমি করছি নিশিতের জন্য, ওই তাই ওই কলার রিং ব্যাকটন করে দিছিল ওটাতে, বলে স্যার আমার গানটা একটু বাজুক, আই এম ফাইন। ভালোই তো। আমরা সেই প্রসঙ্গে আসবো একটু পরে, ক্লোজ আপ ওয়ান প্রসঙ্গে। তার আগে একটু শুনি যে আমরা শুনলাম যে আপনার একটা নতুন অ্যালবাম বের হচ্ছে, তো আমরা ঠিক জানি না এটা কি আপনার সোলো অ্যালবাম নাকি সোলসের অ্যালবাম, তো আমাদের সেই প্রসঙ্গে একটু ফার্স্টে বলেন। আমি তো সোলো অ্যালবাম কখনোই বের করিনি, আমি কখনোই সোলো অ্যালবাম বের করিনি, কারণ ওটা আমি সোলো অ্যালবাম আসলে বের করতে, আসলে ব্যান্ড তো সবাই একসাথে কাজ করে, তো ব্যান্ডের বেলায় সবাই একসাথে কাজ করে। ব্যান্ডের বেলায় যে গান করে তার যেরকম ভূমিকা, যে একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, ড্রামস বাজাচ্ছে বা বেস গিটার বাজাচ্ছে বা লিড গিটার বা সিনথেসাইজার যাই বাজাক, তারও কিন্তু সেম ইনপুট। এবং খুব স্বভাবতই খুব স্বাভাবিকভাবে যে গান করে তাকে এমনি মানুষ বেশি চেনে, বিকজ হি ইজ দ্য ফ্রন্ট লাইন ম্যান অর ফ্রন্ট লাইন ওয়েমেন। এখন সেই ক্ষেত্রে সিঙ্গারের পরিচিতিটা কিন্তু একটা ব্যান্ডের সবচেয়ে বেশি হয়। তারপরে সে যদি তার সোলো ক্যারিয়ার করে তাহলে তো ব্যান্ডের উপর প্রচন্ড রকম ইফেক্ট হয়, সেটা কেউ স্বীকার করুক আর না করুক। এই চিন্তা ভাবনার কারণে আমি কখনো সোলো ক্যারিয়ারে যাইনি, আমি কখনো সোলো শো করি না একেবারে বাধ্য না হলে। আর সোজে আমি তো কখনোই সোলো অ্যালবাম বের করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাম কি, টাইটেল ঠিক হয়েছে? এটা টাইটেল হচ্ছে জ্যাম। জ্যাম, আচ্ছা। কি রকম জ্যাম? লাইক জ্যাম জেলি নাকি মিউজিক জ্যাম নাকি ট্রাফিক জ্যাম? এই আমাদের এখানে ঢাকার মধ্যে তো আমরা মানে ঢাকা না, এখন এটা তো মোটামুটি বাংলাদেশের সব জায়গায় স্প্রেড হয়ে গেছে গিয়ে এই জ্যামটা, ট্রাফিক জ্যামটা। এটা কি একটা ভয়ানক অবস্থা, যারা বাংলাদেশে থাকে তারা বুঝতে পারে আর কি। মানে কোথাও এক দিক থেকে আরেক দিকে যেতে হলে তার মোটামুটি 3-6 ঘন্টা বসে থাকতে হয় জ্যামের মধ্যে। তো আমরা ওইটার উপরই মেইন গানটা করছি আর কি। ও আচ্ছা। এর আগে তো ছিল টুলেট, তো হ্যাঁ টুলেট, তারপরে ছিল ঝুট ঝামেলা, তারপরে হচ্ছে জ্যাম। হ্যাঁ ভালো তো। সবই শহর কেন্দ্রিক কেন এত, মানে এত শহুরে? শহরেই থাকি তো, আমাদের ডান পাশের আমাদের চারপাশের জিনিসগুলি তো আমরা চোখে দেখি, এবং আমাদের এই মিউজিক গুলি খুব একটা এখনো গ্রাম কেন্দ্রিক এখনো হয় নাই আর কি। সেটা সামহাও কমিউনিকেশনের কারণে হয় নাই বা আমরা পৌঁছাতে পারিনি, এরকম হয়েছে। মানে এটা মোটামুটি মানে মফস্বল পর্যন্ত আমাদের ব্যাপ্তি আর কি। তো সো মানে এইদিকের যেহেতু এদিকে লিসনাররাও এদিকের, আমরাও এদিককার, সুতরাং আমাদের জিনিসগুলি এখানে থাকে আর কি। আচ্ছা আচ্ছা, মানে রিলেট করা যায়, সবাই রিলেট করতে পারে। কিন্তু ভাইয়া এই প্রসঙ্গে আমার তো একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে সোলসের গান এখন কেমন যেন বেশি পপিশ হয়ে গেছে। আসলে গানের তো গান তো আসলে ডিপেন্ড হচ্ছে, কিছু ব্যাপার হচ্ছে নিজের পারা না পারার একটা ব্যবস্থা। আমি কদ্দূর পারলাম, আমি কদ্দূর পারলাম না, এটা একটা ব্যাপার আছে। আর তাই এমনি হচ্ছে আমাদের এখানকার এখন মিউজিকের যে অবস্থা, এখানে আসলে ওইরকম মানে ম্যাচ লেভেলে যখন মিউজিক করতে যাই তখন ওইরকম রক বা ওইরকম প্রোগ্রেসিভ লেভেলের রক টাইপের মিউজিক এখানে করাটা একটু ডিফিকাল্ট। আর আমরা সোলস কখনোই আমরা আসলে রক মানে ওইরকম প্রোগ্রেসিভ বা হার্ড রক ব্যান্ড ছিলাম না। তো আসলে ওই টাইপের কাছাকাছি থাকে। আর হয় কি এখানে আসলে ওই দিক থেকে আমেরিকা থেকে বা আমাদের দেশের বাইরে যারা থাকে তারা আমাদের এখানকার কন্টেম্পোরারি মিউজিক রিলেট করা কিন্তু ডিফিকাল্ট। কারণ আমরা নেটে বা টেলিভিশনে যেটা দেখি মানে পুরোটা কিন্তু দেশের কিন্তু মিউজিক কিন্তু ওটা রিপ্রেজেন্ট করে না। কিন্তু মনে যখন মার্কেটে ঢাকার বাইরে যখন শো করতে যায় বা ঢাকার বাইরে মানে ঢাকা বাদে যখন একটু মেইন জায়গাগুলি বাদে যখন শো করতে যায়, মিউজিক সিনারি কিন্তু ডিফারেন্ট। কিন্তু এখানে নেটে বা রেডিওতে শুনে যেটা মানে শুনে আমরা যেটা নর্মালি বাইরের লোকে যেটা শোনে, মানে বাইরের যারা ক্রাউডে শোনে, কিন্তু ওইটা কিন্তু আমাদের এখানকার সিনারিও না, কিন্তু মিউজিক সিনারিও নয়। কিন্তু ওইখানে আমাদের মিউজিক এখনো অত ওই পর্যায়ে এখনো যায় নাই। মানে মেইন স্ট্রিম মিউজিকের যদি আমি কথা বলি, মেইন স্ট্রিম মিউজিক যে ধরনের গান বাজনা চলে বা শোনে, মানে এই ধরনের মিউজিকের অ্যাপিয়ারেন্স বা প্রেজেন্স 10% হলো। ডিরকেস্ট্রা যখন আসলো, তাহলে আমার এখানে একটা কোশ্চেন আছে পার্থ ভাই। আপনি যতগুলি জাজ ছিল তার মধ্যে সবচেয়ে টাফ জাজ ছিলেন আপনি। আমি আসলে টাফ ছিলাম না, আসলে আমি চাইছিলাম যে যখন একটা জাজমেন্টে যখন যাবে, যেখানে ওখানে আমি একদম ফ্র্যাঙ্কলি বলি জিনিসটা, ওখানে যারা আমার সামনে গিটার বাজাইছে, যেমন যদি আমি গিটারের কথা বলি, গিটার প্লেয়িং এর কথা বলি, আমি নিজেও তো গিটার বাজাই, ওকে, কিন্তু আমার সামনে যারা গিটার বাজাইছে ওখানে দেখছি যে ম্যাক্সিমাম কিন্তু আমার সাথে ভালো বাজায়। আচ্ছা, এটা কিন্তু সত্যি কথা। মানে মিউজিক স্কিলে যদি বলি, যে প্লেইং ফাস্ট এবং একিউরেসির কথা যদি বলি, ওখানে কিন্তু ম্যাক্সিমাম ব্যান্ড যেগুলি দেখেছি আমরা, ম্যাক্সিমাম ব্যান্ডগুলি কিন্তু আমার পার্সোনালি আমার সাথে ভালো গিটার বাজায়। তা আমাদের জাজমেন্টটা ছিল কিন্তু আসলে টোটাল ওভারঅল সবকিছুর উপরে, গানটার কম্পোজিশন কেমন, টোটাল লিরিকের অবস্থাটা কি, এবং আমি কিন্তু সবসময় বিচার করছি আমাদের মেইন স্ট্রিম মিউজিক থেকে, যে এই মিউজিক কতটুকু ফিট ইন করতে পারবে আমাদের মেইন স্ট্রিম মিউজিকে।
হুম 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 এই জন্য কি ভাইয়া আপনি মানে প্রায় বলতেন ওদের বাংলা অ্যাকসেন্টের কথা, কিন্তু এট দ্য সেম টাইম তখন হচ্ছে সুমন ভাই বেস বাবা তখন আবার সেটা ডিফেন্ড করতেন যে যেমন ফর এক্সাম্পল আমার একটা এপিসোডের কথা এখন মনে আসছে যে আপনি বলছিলেন এরকম তো কথাই তো বোঝা যায় না, কিছু বুঝলাম না আপনি বলছিলেন, তো তখন হচ্ছে বেস বাবা বললেন যে আরে পিঙ্ক ফ্লয়েডের তো অর্ধেক কথাই বোঝা যায় না, কিন্তু তারপরেও তো আমরা শুনি তাদের গান। তো আপনি কি বলতে চাচ্ছেন আপনি ওই বিচারে জাজ করে করতেন বলে আপনি এইসব পয়েন্টগুলো নিয়ে আসতেন, এত সূক্ষ্ম পয়েন্টগুলো? আচ্ছা, এর পিঙ্ক ফ্লয়েডের কথা যদি ধরি, প্রথম কথা হচ্ছে আমরা হচ্ছে বাঙালি, ওটা হচ্ছে ইংরেজি ভাষাভাষী গান হয়। যেমন হিপ হপ মিউজিক গুলি কিন্তু ওদের একটা সার্কেলে হয়, ওরা যারা কিন্তু ওখানকার লোক যারা ওখানকার হিপ হপ শুনে আমাদের কাছে দুর্বোধ্য হলো, যেহেতু ওটা আমাদের মাদার টাং না, ওরা কিন্তু পুরো কথাটাই বুঝতে পারে, কিন্তু ওরা কিন্তু গান পুরোটাই বুঝতে পারে কিন্তু, এবং ওটাও কিন্তু লিরিক বেসড গান, কিন্তু ওখানে কিন্তু লিরিকটা হচ্ছে মানে ওয়ান অফ দি বেস্ট থিং, কিন্তু ওরা কিন্তু কথাটা বুঝে। আমাদের কাছে দুর্বোধ্য হতে পারে সেটা আমাদের ল্যাঙ্গুয়েজের কারণে, কিন্তু ওদের কিন্তু গানের কথা কিন্তু বোঝা যেতে হবে, হোয়াট এভার দ্যাট ইজ। ওকে, আর সেকেন্ড হচ্ছে আমাদের বাংলাদেশে যখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আসি আমরা, আমার বাংলা গান যদি আমি না বুঝি, আমি যদি বুঝতে না পারি ও কি গাইলো, গান যখন আমি কি গাইলো, গানের কথা যখন আমি বুঝতে পারবো না, সেটা কোনোভাবেই কোনো মিউজিক কোনো স্ট্যান্ডার্ডে করতে পারে না। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যদি অ্যাকসেন্টের কথা বলি, আমি অ্যাকসেন্ট কথা হলো সবকিছু জায়গায় একটা স্ট্যান্ডার্ডাইজ লেভেল থাকে, এবং সবসময় যে উঠে হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল ছাড়া যদি বলি, আমি ব্ল্যাকের কথা যদি বলি, ব্ল্যাক অত অন্য উচ্চারণে গান গায়, কিন্তু ব্ল্যাক ইজ পপুলার, ব্ল্যাক বাংলাদেশে প্রচুর পপুলার, কিন্তু ব্ল্যাক তো পপুলার। কিন্তু কথা হলো ব্ল্যাক পপুলার দেখেই যে আমার অ্যাকসেন্টটা ওরকম করে ফেলতে হবে এমন কোনো কথা নেই কিন্তু। তো ভাই আপনি কি বলতে চাচ্ছেন, ভাই আপনি বলতে এই যে আপনি বললেন স্ট্যান্ডার্ড মেইনটেইন করলে প্রবলেমটা কোথায়? আমি যদি উচ্চারণটা যতটুকু সম্ভব যদি আমি ওদের হচ্ছে ওই ব্যান্ডগুলিকে বলার ওইটাই কথা, একটা কারণ ছিল, কারণ ওদের মিউজিকটা কিন্তু শুরু, ওরা কিন্তু মাঝামাঝি পর্যায়ে না, দে অনলি স্টার্টেড দেয়ার মিউজিক। তো ওদেরকে যদি প্রথম দিকে যদি ওদের ড্রব্যাকস গুলো যদি একটু যদি যদ্দূর পারি আমাদের মধ্যে আমরা যদ্দূর বলছি যে এক্সপেরিয়েন্সে বলছি, আমি তো কোথাও মিউজিক স্কুল থেকে শিখে আসিনি, আমি যা শিখছি বাংলা মিউজিক শিখছি, আমি আমাদের ক্লাসিক্যাল শিখছি, আমি তো ওয়েস্টার্ন মিউজিক শিখে আসিনি। মেইন কথা হচ্ছে যারা করছে তারাও কিন্তু ওয়েস্টার্ন মিউজিক শিখে আসেনি, সবাই কিন্তু এখানে শুনে কিন্তু মিউজিক করি আমরা। সুতরাং আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমি 17-18 বছর যে একটা এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপিরিয়েন্স থেকে যদি কিছু আমি শেয়ার করতে পারি, তা যদি ওদের কোনো কাজে লাগে, ওইটাই মিউজিকের জন্য বেটারমেন্ট কিন্তু। হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, এবার আমরা একটু অ্যালবামের কাছে যাই। আচ্ছা পার্থ ভাই, আপনাদের যে নতুন অ্যালবামটা জ্যামটা যে বের হচ্ছে, ওটা কি টাইপের মানে অ্যালবাম হবে? এটার মধ্যে কি আমরা ওই আগের অ্যালবাম যেরকম এমন পরিচয়, তারপর আজ দিন কাটুক গানে, এরকম টাইপের মানে গানগুলি থাকবে, নাকি এটাও আর কি মানে ঝুট ঝামেলার মতো থাকবে? এই গানটা একটু এবারের অ্যালবামটা আমরা একটু গান একটু ডিফারেন্ট হয়েছে মানে গত অ্যালবামের মতো না, এবারে কিছু ভালো গান আছে, মানে এখন একটু পরিস্থিতি বেটার, এখন কিন্তু বাংলাদেশে একটু বেটার গান শুনছে মানুষ। মেইন কথা হচ্ছে আমরাও প্রফেশনাল মিউজিশিয়ান, আমাদের কিন্তু কন্টেম্পোরারি মিউজিকের উপরে মার্কেটের উপর জাজ করে কিন্তু গান করে বেঁচে থাকতে হয়। আমি যদি আমার মতো করতে যাই, আমার প্রফেশন যেহেতু মিউজিক, আমি কিন্তু সব ধরনের রিস্ক নিতে পারি না। হ্যাঁ তা তো নাই। সেটা করে কম্প্রোমাইজ করে আমরা এইবার যতটুকু করেছি, এইবার আমরা চেষ্টা করেছি কিছু ভালো গান করার জন্য। যেমন ঝুট ঝামেলা অ্যালবামে এখানে একটা গান ছাড়া আমাদের কাছে নিজের কাছে কোনো গান ভালো লাগে না। আমাদের কাছে গান একটাই ভালো লাগছে, সেটা হচ্ছে মানে আমাদের কাছে মনে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটাই গান হচ্ছে, সেটা হচ্ছে তোমার জন্য অরণ্য। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে ওই একটাই গান হচ্ছে অ্যালবামে, বাকি গানগুলি মোটামুটি একটা চাপাচাপি করে ডুবে কোনো মতে ক্যাসেটটা বের করার কি। আমরা কি এই অ্যালবামের মধ্যে ওই ওল্ড সোলসের অনেক মানে একটু টাচ পাবো, রাইট? কিছুটা ফ্লেভার পাওয়া যাবে, হ্যাঁ, কিছুটা ভালো গান করার চেষ্টা করছি, মানে আমাদের চোখে যেটা ভালো মনে হয় আর কি। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যে বলছিলেন ঝুট ঝামেলার কথা, যে আপনাদের নিজেদেরই পছন্দ হয়নি। সো আপনারা নিজেরা যদি স্যাটিসফাইড না থাকেন, তাহলে আপনারা কেন একটা অ্যালবাম বের করছেন? মানুষের তো অবভিয়াসলি একটা হাই এক্সপেকটেশন থাকে সোর্সের কাছ থেকে, তাই না? সো তারা যখন কিনছে অ্যালবামটা আপনাদের নাম দেখে, আপনারা নিজেরাই যেখানে স্যাটিসফাইড না, সেখানে আপনার কি মনে হচ্ছে না যে আপনারা অডিয়েন্সদের সাথে, আপনার লিসনারদের সাথে, আপনার ভক্তদের সাথে একটু you're doing a wrong thing? Yeah, you're doing kind of a wrong thing to them. আচ্ছা, এখানে একটা কথা আছে। এখানে প্রথম হচ্ছে যে মিউজিক্যালি যদি কথা বলি, ওখানে ঝুট ঝামেলাটা কিন্তু আমার কাছে কোনো গান না। আমি মিউজিক্যালি যদি কোনো হিসাব করি, ওখানে 2-3টা গান আমার কাছে, মানে আমি যে ধরে নিই যে এটা মিনিমাম স্ট্যান্ডার্ড একটা মিউজিক, দ্যাটস ইট। ওই গানটা আমার কাছে গান না, আমি বলছি ওটা, এবং ওটাকে গান হিসাবে আমি ট্রিটও করিনি। কিন্তু আমি জানি যে কন্টেম্পোরারি মার্কেটে বাংলাদেশের গান বাজার যে অবস্থা দাঁড়াইছিল,
তখন কিন্তু ওই গানটা মানুষ শুনবে, কারণ শ্রোতাদেরকে আমরা যারা আর্টিস্ট তারা আমরা কিন্তু ওই লেভেলে নিয়ে গেছি। অনেক ধরনের গান বাজনা বাংলাদেশে হয় এবং আর্টিস্ট কিন্তু ওই লেভেলে চলে গেছে। এবং ঝুটঝামেলা অ্যালবামটা হচ্ছে বাংলাদেশের লাস্ট 8 to 9 ইয়ার্স পরে একটা ব্যান্ডের অ্যালবাম বাংলাদেশে হিট হয়েছে, বা কোনো 7-8 বছর পরে কোনো ব্যান্ডের গান দাঁড়াচ্ছে। এর মধ্যে কিন্তু কোনো ব্যান্ডের গান কিন্তু দাঁড়ায়নি। আর ঝুটঝামেলা গান না হতে পারে, আমার কাছে মিউজিক না হতে পারে, এতে যখন স্টেজে করে মানুষ কিন্তু মরে যাচ্ছে লাফাতে লাফাতে, কারণ কথাগুলো ইন্টারেস্টিং, দ্যাট ইজ নট মিউজিক। কিন্তু এইটা যদি আমি না করতাম তাহলে কিন্তু ওই 8 বছর পরে একটা ব্যান্ড এসে একটা ব্যান্ডের অ্যালবাম দাঁড়াতো না, একটা গান দাঁড়াতো না। গত 8 বছরে কিন্তু বাংলাদেশের কোনো ব্যান্ডের গান দাঁড়ায় নাই কিন্তু। জাস্ট থিঙ্ক অফ ইট, যা দাঁড়াইছে ওগুলো হচ্ছে সোলো গান দাঁড়াইছে, জেমসের গান দাঁড়াইছে, দ্যাট ইজ সোলো। আচ্ছা আচ্ছা। ব্ল্যাকরা যে মাপের হিট হয়েছে, ব্ল্যাকরা যে টাইপের হিট, বা সুমন অর্থিন ওরা যে টাইপের হিট, হ্যাঁ ওরা কিন্তু ম্যাচ লেভেলে না কিন্তু। হ্যাঁ তা তো আমরা না, তারা শুরুতে যেভাবে হিট দেখছি দ্যাটস এ ম্যাচ লেভেল হিট, রাইট। ওরকম হিট কিন্তু গান হয় না কিন্তু। এখন ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকতে হলে, আমার ব্যান্ডের এই প্ল্যাটফর্মটা বেঁচে থাকতে হলে আমার কিন্তু আমার ওই ম্যাচ লেভেলে একটা হিট না থাকলে আমি কিন্তু আমার জায়গাটাই পাইতেছি না। ইভেন গত 2-3 বছর আগে থেকে বাংলাদেশে 2-3 বছর আগে পর্যন্ত বাংলাদেশের ব্যান্ডগুলি কিন্তু সারা বছর 3টে শো করতো না কিন্তু। ওই জায়গাটা কিন্তু অকুপাই হয়ে গেছিল সোলো আর্টিস্টদের ওখানে। কোনো ব্যান্ড গিয়ে কোনো কিছুই করতে পারতো না, কোনো শো নাই, নাথিং এলস। ওই জায়গা থেকে যেতে হলে আমাদের জায়গাটা একটু করে লুজ করে নামতেই হচ্ছে, নাহলে তো আমরা ওই জায়গা থেকে এটাকে রিকভারি করতে পারতাম না। আচ্ছা, আপনার এই আপকামিং অ্যালবামে কি নাসিম ভাইও থাকবে ভোকালিস্ট হিসেবে? হ্যাঁ, নাসিম ভাই তো সবসময় It's been how many years? 20 years? আমি নাসিম ভাই একসাথে। কারণ নরমালি তো আপনাকে তো শোতে তো দেখি যে আপনি সবসময় নাসিম ভাইকে মানে খুব কমই দেখা যায় আর কি, এই জন্য কি জিজ্ঞেস করলাম। না, নাসিম ভাইকে কম দেখা যায় না, এটা একেবারে ভুল কথা। কারণ আমরা টেলিভিশনে যখন প্রোগ্রাম করি আমরা কিন্তু সবসময় অল্টারনেট করে ফিচার করি। আমি একটা করলে নাসিম ভাই একটা করে, নাসিম ভাই একটা করলে আমি একটা করি। যদি স্পেশালি কোনো রিকোয়েস্ট না থাকে আমরা কিন্তু এইভাবে অল্টারনেট করে ভিডিওটা করি। আর স্টেজের ব্যাপারে যেটা হয়, স্টেজের ব্যাপারে গান যখন স্টেজে তো আমি সেটা করতে পারি না যে আমি অল্টারনেট করে তো গান করতে পারছি দেখছি। যার গান যখন দরকার হয় তখন সেই গান করি, এইভাবেই আমরা কাজটা করি আর কি। আপনি তো আরেকটা অ্যালবাম করতেছেন দলশিটের সাথে, কিংবদন্তি, সো ওটার কাজ কতদূর? ওটার কাছে আমরা সবেমাত্র শুরু করছি আর কি। ওটা 14 ফেব্রুয়ারিতে আমাদের রিলিজ দেওয়ার ইচ্ছে ছিল, ওইটা হবে না, ওটা হয়তো 1 বৈশাখে যাবো। অ্যালবামটার নাম কিংবদন্তি এই কারণেই, কারণ সঞ্জিত দার মেয়ের নাম হচ্ছে কিংবদন্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। সেকেন্ডলি হচ্ছে এখানে 10টা গান থাকবে, 5টা গান আমরা করবো, 5টা গান দলশুট করবে। আচ্ছা, এখান থেকে সমস্ত যা টাকা পয়সা আসবে এটাতে আমরা কেউ কোনো পয়সা নিচ্ছি না, সব ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই টাকাটা যাবে আমরা কি? কিংবদন্তিকে আমরা দিয়ে দিব, এটা ওর নামে দিব আমরা, যাই হোক। হাউ নাইস। আচ্ছা, এটা খুবই ভালো আর একটা। তারপর হ্যাঁ, আমরা কেউ কোনো পয়সা নিচ্ছি না, আমরা এখান থেকে সব ফ্রি। এবং ইভেন এটা গানচিল থেকে বেরোয়ার কথা আছে, গানচিল কোনো ওইটার জন্য যে টাকাটা রিমিউনারেশনটা আমাদের দিবে সেটা আমরা ওনাদেরকে দিয়ে দেবো, মানে কিংবদন্তির নামে আমরা ফিক্সড ডিপোজিট করবো। আচ্ছা, ফোর্থ থিং হচ্ছে এখানে সঞ্জিত দার একটা আনরিলিজ ট্র্যাক ছিল, দ্যাট ইজ ফাইনাল মিক্স ছিল না, ওই গানটা রয়ে গেছিল, ওই গানটা এই অ্যালবামে থাকছে। ওয়াও ওয়াও, ওইটাই হয়তো 1 নম্বর গান হবে। বাকি তারপর 4টা দলশুট করবে, বর্তমান প্রেজেন্ট দলশুট, আর 5টা আমরা করবো। আর আমরা গানগুলি করছি হচ্ছে সঞ্জিত দার যা কবিতা ছিল এবং যা গান লিখেছিল আগের, ওই লেখাগুলি থেকে আমরা গানগুলি করছি। তাহলে তো মানে মাস্ট হ্যাভ অ্যালবাম বলা যায়। হ্যাঁ, এটা আসলে আমাদের মিউজিশিয়ান টু মিউজিশিয়ান একটা দায়িত্ব আছে মিনিমাম। আমরা হয়তো পুরোটা করতে না পারলে অ্যাটলিস্ট আমরা শুরুটা করি। আসলে ওনার মতো একটা মিউজিশিয়ান এত অল্প বয়সে এভাবে আমাদের থেকে চলে গেলেন, লাইক খুবই আনফরচুনেট। এটা আমরা আসলে কখনো ভাবিনি, এটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল। অর্থ ভাই, আপনি একমাত্র আপনিই আছেন, আর সবাই তো মানে সোলসে আসছে আর গেছে, আসছে আর চলে এসেছে, তারপর নতুন একটা ব্যান্ড করছে। আপনি কিভাবে পুরো ব্যান্ডটা এইভাবে করে রাখছেন এখন? আমি যখন প্রথমেই সোলসে জয়েন করছি তখনই আমি ডিসিশন নিয়েছিলাম যে এখানেই শেষ, আর কোনো দিকে আমি ট্রাই করবো না কখনোই। ইটস লাইক একবারে বিয়ে করা, কবুল যখন বললাম এখানেই শুরু এখানেই শেষ একেবারে। আর যখন সোল যখন আমার হাতে পড়ে তখন কিন্তু সোলসের খুব করুণ দশা ছিল, কিন্তু তপনদা সোল থেকে বেরিয়ে যায়, তারপরে বাচ্চু ভাইও বেরিয়ে যায় সোল থেকে। এখন তপনদার বাচ্চু ভাই আমি জানি না তখনকার সম্বন্ধে কি ধারণা আছে, আজকালকার লিসেনার সম্বন্ধে যারা আজকালকার গান শুনে ওই সিচুয়েশনে কি ধরনের আইডিয়া আছে আমি জানি না। তখন কিন্তু তপন চৌধুরী ছাড়া কিন্তু বাংলাদেশে, তখন তপন চৌধুরী কিন্তু বাংলাদেশে কিন্তু একটা সিরিয়াস ম্যাটার ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই যে এমন পরিচয় গানটা ছিল, ছোটকালে শুনতাম, আবার খালারা শুনতো। তার মধ্যে বাচ্চু ভাই তখন একটা পজিশন ছিল কিন্তু বাংলাদেশে। কিন্তু এই দুইজন চলে যাওয়ার পরে
আমি তখন ইন্ডাস্ট্রিতে ঢুকিও নাই, তখন কিন্তু আমার হাতে এসে পড়ে যে এখন কি করবো। দেন আই স্টার্টেড ফাইটিং। আমার তখন সেরকম এক্সপেরিয়েন্সও নাই, আমার গান গাওয়ারও কোনো অভিজ্ঞতা নেই, আর বাজানোর অভিজ্ঞতা ভেরি ফিউ। তখন আমার একটা অ্যাটিটিউড ছিল যে আমি এই ব্যান্ডটা নিয়ে দাঁড়াবোই এবং এটার জন্য আমি চেষ্টা করবো, আমার আটমোস্ট আমি যতদূর পারি আমি গান করবো। এই একটা তখন যে একটা জেদ চেপে গেছিল না, এরপর থেকে কিন্তু আমি কখনো ব্যান্ড ছাড়া কিন্তু আর কিছু চিন্তা করিনি। আমি কোনো সলো ক্যারিয়ার করিনি কখনো, আমি কখনো এটা ছাড়ারও চিন্তা করিনি কখনো। যা প্ল্যান করছি যখন ছেড়ে দিব মিউজিক একদম এখানে বন্ধ করে ছেড়ে দেবো। আমরা বলতে পারি যে আপনি সাকসেসফুল, আপনার জিদের জন্যই হোক আর যার কারণেই হোক, সোলস নামটা এখনো টিকে আছে, সোলস এখনো আছে। ঠিক আছে তো এটাও কম কি। আচ্ছা, সোলসের যে যতগুলি অ্যালবাম বের হয়েছে এখন পর্যন্ত সবচেয়ে ফেভারিট অ্যালবাম কোনটা আপনার কাছে মনে হয়, অথবা সবচেয়ে ফেভারিট গান কোনটা? আমার কাছে ফেভারিট অ্যালবাম হচ্ছে অসময়ের গান। তখন আমরা কিছু মিউজিক তখন ট্রাই করছিলাম যেগুলি আসলে ওই অবস্থায় ট্রাই করাটাই খুব ঝামেলার ছিল, কিন্তু উই ট্রাই। এবং যেটা হয়েছে ট্রাই করছিলাম বলে বেশি সাহস করছি বলে অ্যালবামও চলে নাই, কিন্তু ওটা আমার কাছে বেস্ট অ্যালবাম। এবং ওখানে একটা গান আছে দাঁড়িয়েছিলাম, ওই গানটা আমার মনে ফেভারিট সং চলছে। পার্থ নামটার সাথে যে গানটার কথা মনে আসে সেটা হচ্ছে কেন এই নিঃসঙ্গতা গানটা, তাই না? ওটাই কিন্তু প্রথম ওটা নিয়ে কিন্তু চলছে যুদ্ধ শুরু। তখন কেউ নাই, তো বললো যে গান গাইতে হবে। তখন নাসিম ভাই তো তখন ইংরেজি গান গাইতো, তো বললো যে এখন তো কেউ নাই, তাহলে তুমি ট্রাই করো যদি কিছু হয়। ওই ট্রাই করতে গিয়ে কিন্তু ওই গানটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, লেট মি ট্রাই, হলেও হতে পারে কিছু। তো মানে আপনি বলে না যে সেই সফল হওয়া, যেটা আসলাম দেখলাম জয় করলাম, অনেকটা ওরকম। এটা হচ্ছে ঝড়ের বকমরে আর কবিরাজের বাহাদুরি। না, আপনি যত যাই বলেন না কেন, বাট অফকোর্স লাইক এই গানটা এখনো যদি বলা হয় যে বাংলাদেশের হচ্ছে ক্লাসিক হিট যেটা ব্যান্ডের মধ্যে, এই গানটা আসবে ওয়ান অফ দ্য টপ 3 এর মধ্যে। না, আমার ভাগ্য মানুষ গান শুনছে, ওর চেয়ে ভালো গান কিন্তু অনেক করছি, কেউ শোনে না, কিন্তু গুরুত্ব শোনে না। আচ্ছা ভাইয়া, এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা আমার মাথায় এসেছে তখনই যখন হচ্ছে আপনি ঝুট ঝামেলার কথা বলছিলেন। তো এই প্রসঙ্গে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আচ্ছা বাংলাদেশে যে মিউজিক কোম্পানিগুলো, যেসব রেকর্ড লেভেলগুলো আছে, ওগুলো কি কোনোভাবে কি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করে যে কি ধরনের গান করতে হবে কিংবা কি ধরনের মার্কেট এখন আছে, সো ইউ হ্যাভ টু ডু দিস, আপনারা পছন্দ করেন না করেন, তো ইন এনি হাউ ওরা কি কোনোভাবে আপনাদেরকে ইনফ্লুয়েন্স করে? সবসময় ইনফ্লুয়েন্স করবো না, ওরা তো সবসময় বলে আরে অ্যালবাম চলে না কে, আপনার তো অ্যালবাম চলে না কে, কি টাকা দিব আপনাকে? এটা কোনো গান হইলো? কিন্তু ভাইয়া যখন গান চলে, যখন গান চলে তার মতো বলে। আমাকে এমনও বলছে না যে কি গান করেন আপনারা, এইসব ব্যান্ড ট্যান্ড করেন, রবিচন্দ্রের মতো গান করে লইয়েন। বলছে আমাকে, বলে এক নয় কান্দে দেখছেন, অ্যালবাম দেখছেন কি হিট অ্যালবাম, গান ওরকম করে লইয়েন। তাই বলে অ্যালবামটা খোলেন, এটা আপনার হাতে আছে, আপনার বলে হ্যাঁ আছে তো, তাহলে খুলে দেখেন ভিতরে পেজ। বলে কেন? আমি খুলে দেখেন না, আপনি খুলে দেখেন, ওখানে তো টাকা আমি করছি। ও জানতাম না তো, আপনি সব এই ধরনের গান করেন না? আল্লাহ, এই ধরনের ভাইয়া কি বলবো, আনফরচুনেটলি তো মানে শুনতে খারাপই লাগছে, বলতেও খারাপ লাগছে। সেটা হচ্ছে এই ধরনের মানুষদের কাছ থেকে আমরা কিভাবে হচ্ছে তাই আশা করব যে এরা ভালো ব্যান্ড, ভালো সিঙ্গারদের এখানে যুদ্ধ করে, এখানে যে যুদ্ধ করে টিকে আছি, এটা কম কি? আসলেই সেটাই ভাই, এখন এই ধরনের কথা শুনলে আসলে আপনাদের প্রতি রেসপেক্ট বেড়ে যায়, কারণ আপনারা চেষ্টা করছেন ভালো গান করার। খালেদ ভাই এসে কয়দিন হয়েছে? হ্যাঁ, খালেদ ভাই এসে কয়দিন হয়েছে? যে অ্যালবাম রিলিজ করতে কয়দিন? এটা তো কয়েকদিনের ব্যাপার। হ্যাঁ, কয়েক বছর। তাহলে আর ওদের সাথে ওদের এতদিন ধরে রুল করে এসছে তো ওরা, আমরা তো বেঁচে আছি ওদের উপরে, আমরা তো খালেদ ভাইয়ের উপরে বাঁচে নেই। খালেদ ভাই যে ধরনের গান প্রডিউস করে, খালেদ ভাই যে লেভেলে প্রডিউস করে, সেই লেভেলে প্রডিউস তো ম্যাক্স লেভেল। আমি তো প্রফেশনালি বাঁচতে পারবো না এটা করে। আসলেই, কারণ একই সাথে আপনাদের নিজেদেরকে স্যাটিসফাইড হতে হচ্ছে কাজ করে, আপনাদের আবার এট দ্য সেম টাইম আমাদের নিজেদের স্যাটিসফাইড থেকে ব্যাপারটা হয়ে গেছে ওদের সাথে যুদ্ধ করে পেরে যে আমরা এই ধরনের গান বাজনা করতে, এটা কিন্তু অনেক, কিন্তু হ্যাঁ সেটাই, কারণ ওদের স্যাটিসফাই করে অ্যালবাম করা কিন্তু খুব ডিফিকাল্ট। আর যতক্ষণ প্রডিউসার মানে হচ্ছে যতক্ষণ আপনার গান চলবে মার্কেটে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি কোথা, আর যতক্ষণ পর্যন্ত গান চলবে না ইউ আর নোবডি। ওয়াও, আমি যে একটা নতুন কাজ করব, নতুন এক্সপেরিমেন্ট করব, এখন ওই ধরনের খুব বেশি লাকি না হলে কিন্তু সম্ভব না, কিন্তু সেটাই। আচ্ছা পার্থ ভাই, এবার আমি একটু যাই, আপনি তো বাইরে অনেক কনসার্ট করছেন,
সো এক্সপিরিয়েন্স কিরকম, মানে আপনার বাইরে কিরকম সাড়া পেয়েছেন? দেশের বাইরে দেশের বাইরে ইনফ্যাক্ট আসলে দেশের বাইরে কনসার্ট করে কোনোদিন ভালো লাগে না। আই হাই কি বলেন? কারণ আমাদের দেশে যে ক্রাউড, ওই ক্রাউড আসলে আমি আমেরিকা দিকে অনেক জায়গায় পাইছি, ওই ধরনের ক্রাউড আসলে মানে আপনার এবং আমার সবসময় মনে হয়েছে যে আসলে ওইখানে মানে ব্যান্ড ট্যান্ডের গান খুব কম লোক শোনে, এটাই আমার মনে হচ্ছে মানে ক্রাউডের অর্থ দেখে। আমি কয়েকটা জায়গায় গেছি, যে আমি বলছি যে আমার এক্সপিরিয়েন্স শুরুতে আচ্ছা আমি যে কয়টা ইয়াং পোলাপাইন তো কম দেখছি, আমি ইয়াং পোলাপাইনি দেখছি কনসার্টে যায় না, যারা যায় তো ওরা তো আমাদের গান কি আমাদের চেহারাই দেখছি কিন্তু যেবার আমি গান গায়ে মজা পাইছি ক্যান্সাসে, আমি মজা পাইছি 150-200 জন মানুষ, আমরা তো ওখানে তো পুরো টিম যাই নাই, আমরা ওই সিকোয়েন্সার দিয়ে 3-4-10টা গান করার পর গান শেষ, এবার বলে জন্য গান তো পারেন নাই, তো ওরা বলতে প্রোগ্রাম করতে হবে একটা অ্যাকোস্টিক 2-3 ঘন্টা গেলে। ওয়াও আর ভাইয়া দেখছি মানে কয়েকটা জায়গায়, আর নিউ ইয়র্কে যাই দেখলাম যখন চিনি না আমাদেরকে ভাইয়া সবাই রবি চৌধুরী গান শোনে বুঝছেন, তো ওখানে আমাদের গিয়ে তো আমরা তো গিয়ে অনাহুত হয়ে যাই, আমরা তো নায়কও না যে যাই গানটা চালে নাচে আসলাম। ওটা আমেরিকা যাওয়ার জন্য দরকার আছে, আমেরিকা যাওয়ার জন্য গেছি, এসেছে গেছি, এরপর গেলে তো ওইভাবে যাবো না, দরকার কি আমেরিকার বেড়াতে গেলাম। আসলে ভাই সব আঙ্কেল আন্টিরা যায় তো কি বলবো, আর আনফরচুনেটলি আঙ্কেল আন্টিরাই ওরা তো আমাদেরকে আমাদের নাচটা শিখতে পারলে সবচেয়ে ভালোই, তো দুর্ভাগ্য যেতে পারি না, ওটা শিখবো চিন্তা করতেছে, কারণ ওটা হচ্ছে সবচেয়ে শর্টকাট, প্রথম তারপর মডেল, তারপর নায়িকা, তারপর সব জায়গায় হিট হয়ে যাবেন তখন, সুপার ডুপার বাম্পার। হ্যাঁ না বাংলাদেশে সবচেয়ে বেশি হিরো কিন্তু তোমার প্রথম নাচ নৃত্যশিল্পী, দেন মডেল, দেন নায়িকা, দেন অভিনেত্রী, সব মানে পেপার পত্রিকায় ছবি যেতে যেতে মোটামুটি নিজেরাই অস্থির হয়ে যায়। ভাইয়া আপনি এভাবে বলছেন, আপনার বউ তো খেপে যাবে, কারণ আপনার বউ তো সেম কেস। জিনিসটা ট্রুথ, কিন্তু আমরা মোটামুটি 18-20 বছর ধরে কিছু হইল না, কিন্তু মানে এই করে কিন্তু মিউজিক ঠেলে কিন্তু এই করতেছে, এই গানে দিতেছে, ও ক্যাসেট নেয় না, আর কি করলেন ওর মতো গান করেন, আর এরা কিন্তু মোটামুটি নাই না, কিন্তু দুনিয়া ফাড়াই গেল কিন্তু। আচ্ছা এবার আমি একটা আসলে মানে তোমরা চিন্তা করে দেখো, আমি গেছি আমেরিকা একবার, এরা গেছে 50 বার, তাহলে কি হুইজ দ্য বেস্ট? দে আর দ্য বেস্ট। ইয়া ইউ শুড অ্যাডমিট ইট। আচ্ছা এখন এই প্রসঙ্গে জিজ্ঞেস করতেই হবে, সেটা হচ্ছে আপনি নাকি নাটক করছেন? ইয়া চ্যানেল 1 তাই নাকি? চ্যানেল 1 হ্যাঁ। আচ্ছা দেখতে হবে তো, আমি আসলে জানতাম না যে আপনি নাটক করছেন, বাট আপনার কথা শুনে আসলে মনে হচ্ছে যে না ইউ গট দা কি বলবো ট্যালেন্ট, ইউ গট দা ট্যালেন্ট, কারণ আপনি যেমনে কথা বলছেন ডিফারেন্ট অ্যাকসেন্টে। না এগুলি আমরা খুব লাইক বিটার পয়েন্ট থেকে, বিটার মোমেন্ট থেকে কিন্তু আমরা উই লার্ন। এখন যদি আমি একটা অ্যালবাম করার পরে, একটা ব্যান্ডের অ্যালবাম করার পরে 6-3 মাস দিন রাত ঘুম ছাড়া করে বেস্ট এফোর্ট দিয়ে যে শুনি কি গান করে লয়ে এলেন, রবীন্দ্রের মতো গান করে লয়ে এলেন, তাহলে কেমন লাগবে? এটা তো মৃত্যু দিন পর্যন্ত মনে থাকবে মানুষের। এবং এই এক্সপেরিয়েন্স কিন্তু বাংলাদেশের সব ব্যান্ডের আছে। আচ্ছা এখানে আমি বললাম আপনি তো অনলাইনে অনেক কনসার্ট করছেন, সো বাইরের অনেক মানুষই আর কি গান টান শুনছেন, সো ওদের কাছ থেকে কিরকম মানে সাড়া পেয়েছেন আপনি? ওখানে ডিপেন্ড হচ্ছে, অনলাইনের সুবিধা হচ্ছে অনলাইন কারা যায়, অনলাইনে যারা কারা থাকে, কম্পিউটার রিলেটেড কারা থাকে, যারা মোটামুটি কন্টেম্পোরারি একটু দেশের সাথে যোগাযোগ আছে, বা যারা এডুকেটেড, বা এই ধরনের লোকজনরা অনলাইনে থাকে। কিন্তু অনলাইনে তো একটা শিপ জাম্পার বা রেড সক্স আর হোয়াইট জাম্প শু করে তো আসবে, লালমুজা জাম্প কেসে, হ্যাঁ জাম্প কেসে রেড সক্স পরে তো আসবে না। এখন অনলাইনে যারা যায় স্বভাবত তাদের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, পড়াশোনার সাথে আছে, দেশের সাথে যোগাযোগ আছে, দেশকে মিস করে সাম ওয়ে একটা তো মিনিমাম একটা লেভেল তো আছে। সুতরাং অনলাইনে গান করতে গেলে ওই স্ট্যান্ডার্ড মানুষগুলিকে তো আমরা ফেস করি, এবং ওদের একটা মিনিমাম রুচিবোধ থাকে। তো স্বভাবত অনলাইনে গান করতে গেলে অনেক মজার হয়, সবাই অনেক ভালো লাগা গান শুনতে চায়, পুরনো গান শুনতে চাইলেও সেটা মিনিমাম ভালো লাগার একটা ব্যাপার, মিনিমাম স্ট্যান্ডার্ডের ব্যাপার, ওইটা তো মেনটেন করে। আর অনলাইনের ব্যাপারটা হচ্ছে যে আমাকে মানে যে আমাদের টাইপের গান পছন্দ করে না, সে তো কোনোদিন লগ ইন করবে না। এক্স্যাক্টলি রাইট। আচ্ছা এখানে কি মানে আমার একটা কোশ্চেন আছে, এখন এই আমেরিকা অথবা বাংলাদেশের বাইরে যে ব্যান্ডের এইভাবে পাবলিসিটি হইতেছে না ঠিক মতো, কারণ এটা মেনলি তো মানে তো পাবলিসিটি ঠিক মতো হইতেছে না, যা শুধু বাংলাদেশের আর কি মানে কয়েকটা জায়গায় আর কি মানে ওরা সব করতেছে, অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, মার্কেটিং সব কিছু করতেছে, কিন্তু বাংলাদেশের বাইরে মানে বাংলাদেশে যেসব রেকর্ড লেভেলগুলি আসছে, ওরা তো মানে তো আউটসাইড অফ বাংলাদেশ, ওদেরকে তো মানে কেয়ার করে না, এই জন্য আর কি মানে পাবলিসিটিটাও কম হইতেছে। সো
এই জন্য আর কি অনেক আগে যারা চলে আসছে তারা কিন্তু পুরোপুরি ডিটাচ হয়ে রয়েছে, মানে কি হইতেছে না হইতেছে কোনো কিছুই জানে না। এটা আসলে আংশিক ভাবে সত্যি হয়তো, কিন্তু পুরোপুরি ভাবে আমি আসলে মানতে রাজি না আর কি। কারণ মানতে রাজি না এই কারণে, যখন আমি গান শুনবো, আমি যখন গান খুঁজতে যাব বা আমি যখন গান দেখতে যাব, তখন কিন্তু আমি আমার টেস্টের গান কিন্তু আমরা খুঁজে নিবো। যেমন আমি পিঙ্ক ফ্লয়েডের গান শুনি, পিঙ্ক ফ্লয়েডের কিন্তু আমার 14 গোষ্ঠী পিঙ্ক ফ্লয়েডের নাম দেখে না, কিন্তু কোনোদিন দেখবেও না। কিন্তু যখন আমার টেস্ট গ্রো করবে, তখন কিন্তু আমি পিঙ্ক ফ্লয়েডের গান কিন্তু ঠিকই শুনবো, কিন্তু ঠিকই কিছু খুঁজে বের করবো, তাই না? এইরকম হলে তো আমরা ইংরেজি গান শোনারই কথা না, আমরা তো দেখিই নেই। ওরা তো বাংলাদেশ থেকে গেছে 30 বছর আগে, তারপরে আর বাংলা গান শুনে ধরে নিলাম। এখন তো ইন্টারনেটেই সব পাওয়া যায়, এখন তো ইন্টারনেট তোমাদের polarpine.com থেকে দেখে এভরিথিং। Why don't they download and listen to that? আপনি বললেন যে why don't they download and listen to it, কিন্তু at the same time এটা কিন্তু আবার পাইরেসি জিনিস ইস্যুটা কিন্তু আবার বাংলাদেশে পাইরেসির কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা, বাংলাদেশে পাইরেসির কথা বলে কোনো লাভ নেই, কারণ যারা পাইরেসির নামে বড় বড় কথা বলেছে ওগুলো সবচেয়ে বড় তো হিন্দি কপি করে বেশি। আর পাইরেসি হচ্ছে পাইরেসি বন্ধ করে না কেন? বাংলাদেশ ঠিক হয়ে গেল গিয়ে, চারিদিকে বাংলাদেশের সবকিছু রেভলিউশন হয়ে গেল গিয়ে, পাইরেসি বন্ধ করতে পারতেছে না কেন? বন্ধ করতে না, কারণ নিজেরা পাইরেসি করে বলে। পাইরেসি আজকে যে পাইরেসি হচ্ছে, এই পাইরেসি কিন্তু ওরাই দেখাইছে। তো ওরা যখন দেখাইছে, আমি যখন বাপ হয়ে যখন পাইরেসি করবো, তখন আমার পোলাপাইনটা তো পাইরেসি করবে। আর আরেকটা কথা হচ্ছে আমি যখন লিসনার হবো, আমি যখন অডিও কোয়ালিটি, আমি যখন গান শুনবো, তখন কিন্তু আমার কাছে অডিও কোয়ালিটি আমার কাছে একটা ফ্যাক্টর। যেমন আমি নিজে কখনো MP3 দিয়ে গান শুনি না, আমি সিডি ছাড়া, অরিজিনাল সিডি ছাড়া গান শুনি না আমি। এটা আমারও একটা ভালো লাগার, আমারও একটা টেস্টের ব্যাপার আছে। কিন্তু সব দোষ খালি ওই পাইরেসির উপর চাপাই দিলাম তাই। হ্যাঁ, এটা আসলে মানে লিসনারদেরও একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত, তাই না? কি ধরনের গান তারা শুনবে থেকে শুরু করে, তারা যদি কোনো সিঙ্গারের গান পছন্দ করে, কোনো ব্যান্ডের গান পছন্দ করে, তাহলে এটা তো আমার মনে হয় যে তাদের রেসপন্সিবিলিটি যে আমি চাইবো সেই অ্যালবামটা আমার কালেকশনে রাখতে, তাই না? হ্যাঁ, এটা চাইবে না, এটা কিন্তু একটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। পাইরেসি ব্যাপারটা আসলে হচ্ছে কি, এখন সবাই আসলে পাইরেসির ধোয়ার উপর দিয়ে পালিয়ে যায়, কারণ পাইরেসি বললে কিন্তু সবার প্রডিউসারদের অনেক লাভ। প্রডিউসারদের একটা লাভের পয়েন্ট আছে, সেটা হচ্ছে প্রডিউসাররা পাইরেসি হয়ে বলে পেমেন্ট করে না। আমরা তো বেচতে পারি নাই, সব তো পাইরেসি গেল। তো এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। আচ্ছা, আমরা এখন একটু গানের প্রসঙ্গে আবার আসি না, আমরা অনেক সময় নিয়ে ফেলছি ভাইয়ার, সো সরি অ্যাবাউট দ্যাট। নো প্রবলেম। আচ্ছা ভাইয়া, আপনার কি কোনো ফিমেল সিঙ্গারের সাথে কখনো ডুয়েট অ্যালবাম করার কোনো প্ল্যান আছে? না, সেরকম কোনো প্ল্যান নেই। আমি আসলে আপনার একটা গান দেখেছিলাম কানিজ সুবর্ণার সাথে টিভিতে। ওটা আমার ফার্স্ট ডুয়েট। ফার্স্ট বাট নট দ্য লাস্ট, রাইট? না, তা অবশ্য ঠিক। আসলে মিউজিক যদি ভালো হয়, মিউজিক যে ফরম্যাটে ভালো হয়, যদি বেটার মিউজিক হয়, তাহলে তো করতে কখনোই আপত্তি থাকার কথা না। এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় যে ভাইয়া, আপনি যদি ডুয়েট যদি করেন, আমার মনে হয় যে আমরা সবাই খুব পছন্দ করব। সো সামথিং টু থিংক অ্যাবাউট। আপনি একটা খুব সম্ভবত মিউজিক ভিডিও বেরিয়েছিল কানাডাতে, ডুয়েট একটা। আমার একটা ফ্রেন্ড কানাডা থেকে, ও বাংলাদেশে আসছিল, তখন ও আর আমি একটা গান করছিলাম, নিজেরা ভিডিও করে রেখেছিলাম। তো বাপ্পি হচ্ছে যে মিউজিক এক্সপ্রেসের যে বাপ্পি আছে, বাপ্পি, হ্যাঁ, ও আমাকে বললো যে যদি আপনাদের থাকে তাহলে স্পেশাল একটা ভালোবাসার দিবসের প্রোগ্রাম যাচ্ছে, আপনার গানটা একটা দেন। ওইটা আমি ওকে বলছিলাম যে আমার একটা ফ্রেন্ড আসছিল, ওইটাই একটা গানই করছিলাম আমরা, এমনি বলছিলাম আসলাম যখন করলাম, যখন ওর নাম হচ্ছে টপি, ও থাকে কানাডায় থাকে। ও আচ্ছা আচ্ছা, ওইভাবেই করা, তখন ওটা অন এয়ার দিছিলাম। এই তো ঠিক আছে ভাইয়া, অল দ্য বেস্ট। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জানি অনেক ব্যস্ত মানুষ, আর আপনার কাছ থেকে অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম যে অ্যাকচুয়ালি হোয়াটস গোইং অন ইন মেইনস্ট্রিম মিউজিক সিনারিও। সো থ্যাংক ইউ সো মাচ। ওকে তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর কোনো ইনফরমেশন থাকলে আমাকে জানলে হবে, আমার মেইলে হলে হবে, মেইলে বললে আমি জানিয়ে দিব। থ্যাঙ্কস পার্থ ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। এতক্ষণ তো আমরা পার্থবের মুখে শুনলাম ওনার আপকামিং অ্যালবামগুলোর কথা এবং স্পেশালি ইউএসএর বদনাম। এখানে আমাদের পডকাস্ট শেষ। তো আপাতত এই পর্যন্তই আমাদের আজকের পডকাস্ট, বাট নেক্সট এপিসোডে আপনাদের সবার জন্য একটি সারপ্রাইজ থাকছে। ইটস নট রিয়েলি আ সারপ্রাইজ, বাট ইটস মোর লাইক উই আর ট্রাইং টু ডু সামথিং সিরিয়াস ফর দ্য ফার্স্ট টাইম। কারণ আমরা তো যেভাবে আড্ডা মারি, ফাজলামো করি, পচাই, ফুয়াদ ভাই নিজেই তো কত কমপ্লেন করলো,
বাট আমরা নেক্সট এপিসোডে যেটা করছি সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন আমাদের ফোরামে একটি সেকশন আছে, প্রমোশন সেকশন, এবং ওখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন গান পাই। আপনারা যারা নিজেরা গান করেন, নিজেরা বাসায় করেন, কারো কারো হয়তো বা স্টুডিও আছে, নিজেরা করছেন, নট রিয়েলি প্রফেশনাল ইয়েট, বাট ইউ গাইস আর গেটিং দেয়ার অর ট্রাইং টু ডু something on your own. আপনারা আপনাদের ট্র্যাকগুলো আমাদের প্রমোশন সেকশনে দেন ফর অনেস্ট রিভিউ, এবং you guys do get that. But for the first time what we are gonna do, আমরা কিছু ট্র্যাক, কিছু ডেমো আমরা বাছাই করেছি যেগুলো অ্যাকচুয়ালি আমরা প্রফেশনাল মিউজিশিয়ান যারা প্রডিউসার তাদেরকে আমরা পাঠাচ্ছি অনেস্ট রিভিউর জন্য। তারা আপনাদেরকে কিছু টিপস দিবেন, ফ্রম লিরিক্স টু দ্য কম্পোজিশন, এভরিথিং। আপনারা কিভাবে সেগুলো ইমপ্রুভ করতে পারেন কিংবা হাউ গুড দে আর, হোপফুলি সেগুলো খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। সো স্টে টিউন, আপনারা নেক্সট এপিসোডে শুনবেন আশা করি, কারণ ট্রাস্ট মি, ইউ গাইস উইল লাভ দ্যাট। ইয়েস, এখন কাউকে বলা হবে যে আর কি কার চেষ্টা করা উচিত আরো, আর কার পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত, সব কিছু আপনারা আর কি জানতে পারবেন। অনেস্ট রিভিউ। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালোবাসা দিবসে অনেক অনেক বেশি বেশি ভালোবাসাবাসি করবেন। তুমি বন্য, আমি বন্য, আমরা সবাই বন্য। ওকে, আদিওস। তোমার মঞ্জুরি হবে আমার ভালোবাসার সেঞ্চুরি, তুমি আমার এই জীবনের শততম টার্গেট। তোমায় নিয়ে খেলবো আমি ওয়ানডে প্রেমের ক্রিকেট, তোমায় নিয়ে খেলবো আমি ওয়ানডে প্রেমের ক্রিকেট।